ওকে, ঠিক আছে। সো আজকে আমরা যেই দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এটাই আমাদের লাস্ট ক্লাস ফিজিক্সের। সো দুইটা চ্যাপ্টার হলো, একটা হলো তোমার স্থির তড়িৎ, আর একটা হলো কি চলতড়িৎ। ঠিক আছে, এই দুইটা চ্যাপ্টার আসলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য আসলে। সো এই দুইটা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা হবে। সো ফার্স্টে যদি আমরা স্থির তড়িতের কথা বলি, সো স্থির তড়িতে ইম্পর্টেন্ট যেটা আছে, ইম্পর্টেন্ট টপিকগুলোর কথা যদি বলি, যে ফার্স্টেই আসে তড়িৎ বল বা ওই যে কুলম্বের বল যাই বলো। সো এই যে এফ সমান সমান সি Q1 Q2/r²। সো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে আসে তোমার প্রাবল্য। প্রাবল্য মানে হলো ই সমান সমান সি Q/r²। তারপরে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য, অ্যান্ড লাস্টের দিকে ধারকের একটা টপিক আছে তোমাদের, বাট এটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না বলবো আমি, কারণ ধারক আসলে এইচএসসির টপিক, তোমাদের বইয়ে এমনিই দিছে। আমি ইভেন তোমাদের যে টেস্ট পেপারটা আছে ওইখানেও দেখলাম আসলে ধারক নিয়ে তেমন কোনো কোয়েশ্চেনই নেই। সো এটা বাদ দিলেও দিতে পারো, ঠিক আছে, বাট এই তিনটা টপিক মেনলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। সো সবচেয়ে বেশি টাইপের একটু কঠিনের মধ্যে যদি বলি, নর্মালি তো আমি জানি যে তোমরা মনে করো যদি দুইটা আধান দেয়, আধান দিয়ে যদি বলে যে তাদের তড়িৎ বল বের করো বা তড়িৎ বিভব বের করো, ঠিক আছে। আচ্ছা, বিভবের সূত্রটা কি? বিভবের সূত্রটা হলো সি Q/আর, ঠিক নাকি? সো এই যে তিনটা সূত্র আমাদের, এফ সমান সমান একটা হলো সি Q1 Q2/r², দেন আমাদের কি ই এর সূত্রটা হলো সি Q/কি আমাদের r², আর ভি এর সূত্রটা হলো আমাদের সি Q/r। এই তিনটা সূত্র দিয়েই মেনলি আমাদের কাজ কারবার, ঠিক আছে। সো যদি আমি তোমাদেরকে বলি যে তড়িৎ বল, তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য বের করো, এগুলা বের করা আসলে ইজি, এগুলো তোমরা পারবা আমি আশা করি। যে দুইটা চার্জ দিয়া দিল, বললো যে এদের মধ্যকার বলের মান, তড়িৎ বলের মান কি হবে, এটা তো আশা করি সবাই পারবে, ঠিক নাকি? সো আমরা একটু যেটা করার ট্রাই করব, এই যে এই ম্যাথটা করার ট্রাই করব। চলো এই ম্যাথটা একটু দেখি আমরা, ঠিক আছে। এই সূত্রগুলো থাকুক ওইখানে, আমরা একটু ম্যাথটা ভিজুয়ালাইজ করার ট্রাই করি। ওকে, সো আমাদের দেখো কি বলা আছে, +8 কুলম আর 6 কুলম দুইটা চার্জ পরস্পর থেকে 5 মিটার দূরে থাকলে তাদের মধ্যবর্তী কোন স্থানে কোনো চার্জ তড়িৎ বল অনুভব করবে না, ঠিক আছে। সো বেসিক্যালি বলছে কি, যে আমাদের মনে করো দুইটা চার্জ আছে, একটা হলো +8 কুলম আর একটা হলো +6 কুলম। এদের মধ্যবর্তী দূরত্বটা হলো আমাদের 5 মিটার। এখন আমাদেরকে বলছে যে এদের মাঝখানে কোনো একটা জায়গায় যদি আমি মধ্যবর্তী কোন স্থানে, ঠিক আছে, কোনো একটা জায়গায় যদি আমি কোনো চার্জ রাখি, যে কোনো চার্জ, ধরো কিউ পরিমাণ চার্জ রাখি, তাহলে সেটা যাতে তড়িৎ বল অনুভব না করে। তার মানে কি? তার মানে হলো যে ধরো আমি যদি বিন্দুটাকে ধরি, যে ধরো এ একটা বিন্দু, এই বিন্দুতে আমাদের কি কোনো একটা চার্জকে রাখলে সে কোনো তড়িৎ বল অনুভব করবে না। এই বিন্দুটাকে আমরা ধরলাম যে আমাদের প্রথম চার্জ যে আছে +8 কুলম, তার থেকে x মিটার দূরে, ঠিক আছে। তাহলে এটা হবে কি, যে আমাদের দেখো এর জন্য আমাদের একটা কি পাবো, আমরা তড়িৎ প্রাবল্য পাবো। এর জন্য আরেকটা কি পাবো, তড়িৎ প্রাবল্য পাবো এই বিন্দুতে, নাকি এ বিন্দুতে 8 কুলমের জন্য একটা তড়িৎ প্রাবল্য পাবো, 6 কুলমের জন্য একটা তড়িৎ প্রাবল্য পাবো। এই দুইটা প্রাবল্যের মান যদি সমান হয়, দেখো তো প্রাবল্যের দিক আসলে কোন দিকে। এখানে যদি একটা +1 কুলম চার্জকে আমি রাখতাম, তাহলে এ কী করতো, ওকে বিকর্ষণ করার ট্রাই করতো, এও কী করতো, ওকে বিকর্ষণ করার ট্রাই করতো। এই বিকর্ষণ দুইটার মান যদি কি হয়, সেম হয়, তাহলেই কিন্তু ও আর কি অনুভব করবে না, বল, কোনো তড়িৎ বল অনুভব করবে না। দ্যাট মিন্স আমাদের এই যে E1 আর E2 আছে তড়িৎ প্রাবল্য, এই দুইটার মান কি হতে হবে, এ বিন্দুর জন্য এই দুইটা তড়িৎ প্রাবল্যের মান সেম হইতে হবে, ঠিক নাকি? আচ্ছা, সো আমার যদি সেম হইতে হয়, E1 = যদি E2 হইতে হয়, তাহলে আমাদের E1 এর মান কি, দেখো E1 মানে সি, দেখো
ফার্স্টের E1টা কার জন্য সৃষ্টি হচ্ছে? ফার্স্টের E1টা সৃষ্টি হচ্ছে আমাদের 8 কুলম্বের জন্য, ঠিক নাকি? সো এখানে আমাদের কিউ এর মান তাহলে কত হবে? 8 হবে। আর এই যে আমি যে বিন্দুটা বলছি, যেই বিন্দুতে আসলে আমাদের বলের মান সেম হবে বা কোনো বল কাজ করবে না কোনো আধানের উপর, ওই বিন্দুটা আমাদের 8 থেকে কত দূরে? এক্স দূরে। তাহলে এই যে আমাদের সূত্রটা যে আছে ই সমান সমান সি কিউ বাই কি আর স্কোয়ার, এখানে আমাদের আর এর জায়গায় মানটা কত হবে? এক্স স্কোয়ার হবে, ঠিক নাকি? আর এটা গেল এই পাশেরটা। এখন যদি আমি E2 এর মান বলি, E2 এর জন্য আমাদের কি সি এর মতোই আছে। দেখো কিউ এর মান এখন কি? এখন হলো কার জন্যে প্রাবল্য বের করছি? আমরা এখন প্রাবল্য বের করতেছি হলো 6 কুলম্বের জন্য, ঠিক নাকি? সো 6 কুলম্বের জন্য যদি বের করি তাহলে আমাদের কিউ এর মান হবে 6। এইটা কতটুকু দূরে? এই যে এর থেকে এ বিন্দুটা কতটুকু দূরে? এই পুরাটা যদি 5 মিটার হয় আর এতটুকু যদি এক্স মিটার হয় তাহলে এটা কতটুকু? 5 মাইনাস এক্স। তাহলে আমরা এইখানে বসাবো কত? 5 মাইনাস এক্স, তার উপর কি হবে? স্কোয়ার হবে। এইখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে? এক্সের মানটা বের করতে হবে, ঠিক নাকি? সো এক্সের মান যদি আমরা বের করতে চাই তাহলে এখন দেখো সি আর সি কাটা চলে যায়, বাকি কে কে থাকতেছে? আমরা ওইটা যদি এখানে লিখি তাহলে এক্স জাতীয়গুলোকে এক পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? সো এই যে দুইজনের উপরেই যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারকে কমন নেওয়া যায়, এটা আশা করি সবাই বুঝছো। আর এটা হলো কি 6/8। এখন তাহলে রুটটাকে আমরা কি করতে পারি? সরাই দিতে পারি। তাহলে আমাদের কি আসতেছে? 5 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু আসতেছে আমাদের 6/8। তার মানে হলো এটা আসতেছে √0.75, ঠিক আছে? আচ্ছা, তাইলে 5 মাইনাস এক্স সমান সমান আমাদের এইটার ক্ষেত্রে সবসময় প্লাস মানটাই নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা জানি একটা কিছুকে যদি আমরা রুট করি তাহলে কি মান আসে? প্লাস মাইনাস দুইটা মানই আসে না? এটার জন্য আমরা জাস্ট প্লাস মানটাকে নিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো √0.75, তাহলে আমাদের আসতেছে 0.87, ঠিক আছে? এই এক্সটা এখানে চলে আসবে, তাহলে আমাদের এক্সের মানটা কত আসে? এক্সের মানটা আসতেছে 5কে যদি আমরা 1.87 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে এক্সের মান 2.67 মিটার। ওকে, তার মানে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। তার মানে দেখো আমাদের এই যে বিন্দুটা আছে, আমরা যে বলছিলাম যে এ বিন্দুটা আমাদের 8 + 8 কুলম্ব চার্জ থেকে কত দূরে হবে? 2 পয়েন্ট কত জানি বের করলাম, 2.67 মিটার দূরে হবে, ঠিক আছে? এখন এই বিন্দুতেই হলো আমাদের কি কোনো তড়িৎ বল কাজ করবে না। সো জিনিসটা আমরা কিভাবে বের করলাম? আমাদের দুইটা চার্জ ছিল, প্রতিটা চার্জের জন্য একটা তড়িৎ প্রাবল্য থাকবে। এখন যেই বিন্দুতে কোনো তড়িৎ বল অনুভব করবে না ওই বিন্দুতে আসলে দুইটা প্রাবল্যের মানে কি হতে হবে? সেম হইতে হবে। ওইখান থেকে ধরে আমরা এক্সের মানটা কি করে ফেললাম? বের করে ফেললাম, ঠিক আছে? এই টাইপের অনেক ম্যাথ আসে, অনেক অনেক অনেক, ঠিক আছে? সো নর্মাল মনে করো ওরা যদি একটুখানি পেঁচায় দিতে চায় যে নর্মাল, তাহলে তড়িৎ বল বের করা বা তড়িৎ প্রাবল্য বের করার জায়গায় এইরকম দিতে পারে যে কোন বিন্দুতে তোমার তড়িৎ বল অনুভব করবে না, ঠিক আছে? বা যেখানে আছে ওখানে স্থির থাকবে, এমন কথাও বলতে পারে যে আমরা যদি একটা চার্জকে রাখি, চার্জটা যেইখানে আছে ওইখানেই স্থির থাকবে। অথবা তোমার মনে করো আবার বলতে পারে যে নিরপেক্ষ বিন্দু, ঠিক আছে? এদের মধ্যবর্তী কোনো স্থানে নিরপেক্ষ বিন্দু, এই সবগুলো কিন্তু সেম, ঠিক আছে? বল অনুভব করবে না, ঠিক আছে? তারপরে হলো কি নিরপেক্ষ বিন্দু, স্থির থাকবে, ঠিক আছে? এই সবগুলা এই সেম ম্যাথটাই, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথগুলো একটুখানি দেখবা। এটার আরেকটু কঠিন ভার্সন হতে পারে কি, আমাদের দেখো তো দুইটা চার্জ যে নিছিলাম, দুইটা চার্জই কি ছিল? একটা প্লাস, এটাও প্লাস ছিল। ওরা করতে পারে একটা প্লাস নিতে পারে আর একটা কি মাইনাস নিতে পারে। আশা করি এত কঠিন এই ছোটোখাটো যদি কোয়েশ্চেন হয় তাহলে দেওয়া উচিত না, সেই জন্য মেইনলি আমি তোমাদের দেখাইলাম না এটা। বাট একটুখানি ভেবেচিন্তে যদি গাইডের মধ্যে পাও একটু করার ট্রাই করো, একটা দুইটা দেখার ট্রাই করো।
ঠিক আছে, না আসার সম্ভাবনাই বেশি। সবগুলো আইদার দুইটাই মাইনাস অথবা দুইটাই প্লাস আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, সো এই ছিল প্রথম ম্যাথটা। এবার যদি পরের ম্যাথটায় আসি, আচ্ছা পরের ম্যাথটা একটু খেয়াল করো, এটাও একটা ইন্টারেস্টিং ম্যাথ। আচ্ছা আমার সাথে কি আসো, একবার একটু চেক করে নেই কয়জন আসো। আচ্ছা 2 জন আছে, আমি আছি। ভাই মাইনাস হইল কি হবে না দেখাইন। আচ্ছা মাইনাস হইলে কি হবে একটা দেখাইন। আচ্ছা ঠিক আছে, পজিটিভ আর মাইনাস তো একই মান আসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তোমাদেরকে মাইনাসের একটা কেস আসলে দেখাই। ঠিক আছে, চলো মাইনাসের একটা করি, এই পুরো কোয়েশ্চেনটাকেই জাস্ট ঘুরাই দিই, আমরা মাইনাস করে ফেলি একটা। আসো তো তোমরা নাকি, দেখি তো কয়জন আছে। খালি মাহি আছে, ওমর তো গন। আচ্ছা মাইনাসেরটা আমরা একদম লাস্টের দিকে দেখবো না, ঠিক আছে, যখন সময় থাকবে লাস্টের দিকে, আমরা লাস্টের দিকে দেখবো না, আপাতত একটু আগাই। ঠিক আছে, আচ্ছা মাইনাসেরটা নিয়ে অত টেনশন করারও দরকার নেই, কারণ আসার সম্ভাবনা অনেক কম, তারপর আমি লাস্টের দিকে দেখাবো না। আচ্ছা পরেরটা দেখো কি বলছে, এইটা আরেকটা ইন্টারেস্টিং, যে আমাদের আমাদের 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটা গোলক আছে, যাদের মধ্যে যথাক্রমে একটার মধ্যে আছে পয়েন্ট না সরি 50 কুলম্ব আর একটার মধ্যে আছে -50 কুলম্ব। এদেরকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে গোলক দুটিতে চার্জের পরিমাণ কত হবে এবং তাদের বিভব কত হবে। ওকে, কাহিনীটা দেখো ঘটছে কি, আমাদের মনে করো দুইটা গোলক আছে, একটার মধ্যে আছে 0.50, আরেকটার মধ্যে আছে -20। ঠিক আছে, একটার হলো ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, আরেকটার ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার। এরা নর্মালি মনে করো ফার্স্টে এরকমই আছে। তারপরে আমি কি করলাম, তাদেরকে একটা পরিবাহী তার দ্বারা কি করে দিলাম, যোগ করে দিলাম। পরিবাহী তার দিয়ে আমরা যখনই যোগ করব তখন আসলে চার্জের আদান প্রদান হবে। কিসের ভিত্তিতে হবে, যেহেতু এখন কেউ নাই আসলে আমি বলে দিতেছি, এই আদান প্রদানটা হবে মেইনলি তোমার বিভবের ভিত্তিতে। ঠিক আছে, যার বিভব বেশি আমাদের চার্জগুলো ট্রাই করবে কি, আমাদের পজিটিভ চার্জগুলো ট্রাই করবে হলো বেশি বিভব থেকে কম বিভবের দিকে যাইতে, আর নেগেটিভ চার্জগুলো ট্রাই করবে কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাইতে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুইজনের বিভব কি হচ্ছে, এর বিভব যদি হয় V1, এর বিভব যদি হয় V2, ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবে, যতক্ষণ না এদের দুইজনের বিভব কি হচ্ছে, সমান হচ্ছে। ঠিক আছে, সো এইটা আরেকটা কোয়েশ্চেন এইরকম হইতে পারে যে যদি আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রনের কথা বলে এইভাবে, যে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে, তোমরা কি করবা, ফার্স্টে V1 নর্মালি মনে করো এই পরিবাহী তারটা নাই। ঠিক আছে, এই পরিবাহী তারটা নাই, তখন এদের কি বের করবা, বিভবগুলা বের করবা, V1 আর V2 বের করবা। দেন V1 আর V2, মনে করো V1 পাইলা তুমি 5, V2 পাইলা 6, তাইলে আমাদের কি V2 এর ভ্যালু বেশি না, তাহলে ইলেকট্রন সবসময় কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাওয়ার ট্রাই করে। আর প্রোটন তার ঠিক উল্টা, প্রোটন হলো কম বিভব থেকে প্রোটন হলো বেশি বিভব থেকে কম বিভবের দিকে যাওয়ার ট্রাই করে। সো যেহেতু ইলেকট্রনের কথা বলতেছি আমরা, ইলেকট্রন আসলে V1 থেকে V2 এর দিকে যাবে, তার মানে ও প্রথম গোলক থেকে দ্বিতীয় গোলকের দিকে যাবে। আর যদি এটা প্রোটনের কথা বলি আমরা, তাহলে ঠিক উল্টা কাহিনীটা ঘটবে, প্রোটন অ্যাকচুয়ালি বেশি থেকে কমের দিকে যাবে। সো এইটার আরেকটা কোয়েশ্চেন এরকম হইতে পারে যে আমি যদি গোলক দুইটাকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে কোথা থেকে কোথায় বিভব যাবে, সেই ক্ষেত্রে জাস্ট খালি বিভব বের করে কম্পেয়ার করলেই হয়ে যাবে। ঠিক আছে, বাট আমাদের শুধু মানে বিভবের বের করলে মানে আমাদের দেখো কি বলছে, আমাদের জাস্ট কোন দিকে যাবে এইটা বলে নাই, আমাদের বলছে যে তাদের যখন আমি একটা তার দ্বারা যুক্ত করব, এই বিভবটা এখন এই চার্জটা যে এখন এমন 50 আছে আর এটা যে 20 আছে, এটা আর সেম থাকবে না, এটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ ওদের দুইজনের বিভব কী করতে হবে, সমান করতে হবে। ঠিক নাকি, সো আমাদেরকে পরবর্তীতে এদের চার্জ কত কত হবে এটা বের করতে বলছে, প্লাস আরেকটা বের করতে বলছে কি, যে তাদের এই যে বিভবটা যে সমান হয়ে যাবে, এই সমান বিভবের মানটা কত, এই দুইটার কাজ একসাথে আমাদেরকে কি করতে বলছে, বের করতে বলছে। ঠিক আছে, সো আমরা কিভাবে করব, সো চলো দেখি কিভাবে করা যায়।
ওকে, একদম ইজি, তেমন কঠিন কিন্তু কিছু না, জাস্ট কনসেপ্টগুলো যদি একটু ক্লিয়ার থাকে। ওকে, সো শুরুতে ওদের বিভব চার্জ আছে কত কত 50 আর -20, ঠিক আছে। আমরা ধরে নিলাম পরবর্তীতে এর মধ্যে চার্জ থাকবে হলো আমাদের কত Q1, আর এর মধ্যে চার্জ থাকবে আমাদের Q2, ঠিক আছে। সো আমরা ধরে নিছি যে পরবর্তীতে যখন এদেরকে তার দ্বারা কানেক্ট করব এদের চার্জের পরিমাণ পরিবর্তিত হবে। এই পরিবর্তিত চার্জের মানগুলো কত কত, একটা হলো Q1 আর একটা হলো Q2। এখন দেখো আগে যেই পরিমাণ মোট চার্জ ছিল আর এখন যেই পরিমাণ মোট চার্জ আছে এই মানটা কিন্তু কি হবে না, চেঞ্জ হবে না। তার মানে Q1 আর Q2 এর মানটা তোমার 50 প্লাস -20 এইটার মানের কি হবে, সমান হবে। যেহেতু বিপরীত ধর্মী, দেখো আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে অ্যাকচুয়াল চার্জ ছিল কত 30 কুলম, তার মানে আমাদের Q1 আর Q2 এর মানও কি হবে 30 হইতে হবে, ঠিক আছে। এখন দেখো আমি বিভবের কথা বলতেছিলাম যে তাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবে যতক্ষণ না বিভবের মান দুইজনের কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা ধরলাম বিভবের মান কি হবে, সমান হবে। এর মধ্যে চার্জ থাকবে হলো Q1 আর এর মধ্যে চার্জ থাকবে কি Q2। তাহলে আমরা লিখতে পারি কি, বিভবের সূত্রটা কি, যেই পরিমাণ চার্জ আছে ডিভাইডেড বাই কি, দেখো গোলকের ক্ষেত্রে বিভবের সূত্রটা হলো সি, ওর মধ্যে যেই পরিমাণ চার্জ আছে ডিভাইডেড বাই ওর ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হলো গোলকের ক্ষেত্রে বিভবের সূত্র, তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, দেখতে পারবা। সো আমাদের Q1 বাই এখানে কত হবে, দেখো প্রথমটার আমাদের কত 5 নাকি, সেন্টিমিটারই রাখলাম, দুইজনকেই সেন্টিমিটারে রাখবো, দেখবে কাটাকাটি চলে যাবে, এই জন্য আর চেঞ্জ করছি না, মানে 10⁻⁻2 লিখছি না, ঠিক আছে। এইটা কি হবে Q2 ডিভাইডেড বাই কত, এর হলো 7 সেন্টিমিটার, ঠিক নাকি। সো এইটা, সো এখান থেকে আমরা Q1 আর Q2 এর মধ্যে একটা কি পেয়ে যাব, সম্পর্ক পেয়ে যাব। কি পাইতাছি, Q1 বাই Q2 সমান সমান 5/7, বা আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি Q1 সমান সমান 5/7 Q2। তাহলে আমরা আগে দেখো একটা জিনিস পাইছিলাম, আগে একটা শর্ত পাইছিলাম, সেটা হলো কি আমাদের, যে Q1 প্লাস Q2-র মান কত, কার সমান হতে হবে, 30-এর সমান হবে, অবশ্যই অবশ্যই হবে। মোট চার্জ কখনো কি হয় না, চেঞ্জ হয় না। আর এখানে আরেকটা শর্ত পাইলাম যে Q1 সমান সমান 5/7 Q2 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 5/7 Q2 প্লাস Q2, অর্থাৎ Q1 এর জায়গায় Q2 এর মানটা বসায় দিচ্ছি, এটা সমান সমান 30। তাহলে এখান থেকে আমাদের Q2 এর মানটা কত আসতেছে, Q2 এর মানটা আসতেছে 30 ডিভাইডেড বাই 1 প্লাস 5/7। হে আলোটা অনেক লাগতেছে, কারেন্টটা এখনো আসতেছে না। আচ্ছা, তাহলে আমাদের Q2 এর মানটা আসে হলো 17.5 কুলম। তাহলে Q2 এর মানটা কত হবে, Q2 এর মানটা হবে 12.5 কুলম, কারণ দুইজনের যোগফল কত 30। সো দেখো আগে যেখানে 50 ছিল সেটা এখন হয়ে গেছে কত, এটা হয়ে গেছে 12.5, Q1 হয়ে গেছে কত 12.5, এটাও প্লাস, আর এটা হয়ে যাবে কত 17.5, এটাও প্লাস। সো আমাদের তাহলে যখন আমি তাদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করব, একজনের চার্জ হয়ে যাবে 17.5, আরেকজনের চার্জ হয়ে যাবে কত 12.5, অ্যান্ড তাদের বিভবের মান কত হবে, বিভবের মানটা সমান, এই বিভবের মানটা কত হবে, এই যে আমরা এইখানে যে মানটা বসাইছি, ঠিক নাকি। তাহলে সি ইন্টু Q1 এর মান যদি বসাই, তাহলে Q1 হলো 12.5 আর ওর ব্যাসার্ধ ছিল 5। এখন আমাদের কিন্তু মিটারে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের মানটা আসে কত, 9 ইন্টু 10⁻9 ইন্টু, আরে কি করছি, ইন্টু 12.5 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻⁻2। ওকে, তাহলে আমাদের বিভবের মানটা আসবে 2.25 ইন্টু 10⁻12 ভোল্ট, ঠিক আছে। সো দেখো এই ম্যাথটা বুঝতে পারছো নাকি। সো এইরকম যদি থাকে, আচ্ছা এখন এইটা মনে করো
আমি যেই কথাটা বললাম শুরুতে যে জাস্ট যদি বলে যে কোন দিকে যাবে, তাহলে কোন দিকে গেলে জাস্ট বিভবটা বের করবা। বিভবটা কেমনে বের করবা? এই যে আমি এখানে যখন Q1 বসাইছি, Q1 না বসাই একবার 50 বসাই দিবা, আর একবার -20 বসাই দিবা। যেই ভি এর মানটা পাবা, ভি এর মান দুইটাকে কী করার ট্রাই করবা? কম্পেয়ার করার ট্রাই করবা। যদি ইলেকট্রনের কথা বলে তাহলে ইলেকট্রন হলো কি কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে, আর যদি প্রোটনের কথা বলে তাহলে প্রোটন হলো কি বেশি বিভব থেকে কম বিভবের দিকে যাওয়ার ট্রাই করবে। ঠিক আছে, জাস্ট এটা হইলেই হবে। সো এই ম্যাটটা কি বুঝতে পারছি নাকি? কে আসো? সাদমান, মাহি, বুঝছো ভাইয়ারা? একটু মেসেজে ইয়া দিও। ওকে, ঠিক আছে। সো এই যে জাস্ট আমি দেখো তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক ইজি। আমি পুরো বইটা ঘাটছি, ঘেটে যা দেখলাম তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে হলো এই যে তড়িৎ বল বের করো, তড়িৎ প্রাবল্য বের করো, তড়িৎ বিভব বের করো, আর মাঝে মাঝে এই যে এইরকম একটু আসে যে মধ্যবর্তী কোন জায়গায় হলো কি আমাদের তড়িৎ বল অনুভব করবে না। আর একটু যদি খালি ইয়া টাইপের দিতে চায়, এরকম টাইপের দিতে চায়, তাহলে এই যে এইরকম একটা দিতে পারে যে দুইটা গোলক আছে, তাদেরকে মনে করো একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়েছে। এইরকম টাইপের ছাড়া বাইরে তেমন কিছু দেওয়ার মতো নাই এই চ্যাপ্টারে। ঠিক আছে, সো এই কয়েকটা টাইপই একটু জাস্ট ভালো করে পড়ো। ঠিক আছে, আমাদের মেইন বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের চ্যাপ্টার 11টা। এইখানে দেওয়ার মতো অনেক কিছু আছে, অনেক টাইপের করা যায়, কারণ এখানে তোমার ওহমের সূত্র আছে, তুল্য রোধ আছে, ঠিক আছে, দেন তড়িৎ ক্ষমতারও অনেক টাইপের ম্যাথ করা যায়। তুল্য রোধের তো অভাব নাই, অনেকভাবে দেওয়া যায়। তুল্য রোধ থেকে একটা আসতেই পারে, ভেবে চিন্তা ভাবনা মনে করো রাখতে পারো। ঠিক আছে, যে তুল্য রোধ থেকে আসার প্রবাবিলিটি অনেক বেশি। ওকে, আচ্ছা আমাদের কতক্ষণ আছে আর এই মিটিংয়ের? ওকে, আচ্ছা এই মিটিংয়ের তেমন কোনো টাইম দেখাচ্ছে না, আশা করি আরও তোমার টাইম আছে। আচ্ছা ঠিক আছে, সো এবার হলো আমরা পরের ম্যাটটা একটু দেখি। এই যে দেখো, এটা একটা ওই যে তোমাদের যে একটা সূত্র আছে কি, আর সমান সমান রো এল বাই এ, ঠিক নাকি? সো আমাদের রোধ সমান সমান হলো কি আপেক্ষিক রোধ ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি ক্ষেত্রফল। ঠিক আছে, সো ওই রিলেটেড একটা একটুখানি কঠিন টাইপের একটু দেওয়ার ট্রাই করছি, অ্যান্ড এই টাইপের ম্যাথগুলো এখান থেকে অনেক বেশি আসে, যদি এইটা থেকে আসে আর কি। ঠিক আছে, সো কি বলছে আমাদের, একটা তারের রোধের মান হলো তোমার 56 ওহম। তারটার দৈর্ঘ্য পূর্বের চেয়ে 50% বৃদ্ধি করা হলে এবং ব্যাসার্ধ 50% হ্রাস করা হলে নতুন রোধ কত হবে? ঠিক আছে, সো শুরুতে ধরো রোধ ছিল আর, আর মানে হলো রো এল বাই এ। তারপরে আমাদের কি করছি, আমরা এল আর এ নিয়ে কিছু কাজ কারবার করছি। এখন আমাদের নতুন রোধটা বের করতে বলছে, আগের রোধ ছিল 56। ঠিক আছে, সো এই আর প্রাইমটা আমাদের বের করতে হবে। সো আর প্রাইমের জন্য যে এল প্রাইমটা, দেখো এল প্রাইম বলছে কি দৈর্ঘ্যটা পূর্বের চেয়ে কত গুণ বৃদ্ধি পায়? 50% বৃদ্ধি পায়। তার মানে এল, এল এর হলো কি, আগে যদি এল থাকতো এল, এল প্লাস হলে এল এর 50% কি 0.5, তার মানে এখন বর্তমানে আমাদের এল এর মান কত? 1.5 এল। ঠিক আছে, তবে ব্যাসার্ধের কথা দেখো বলছে কি, ব্যাসার্ধ আগে যা ছিল তার থেকে আমরা কি করছি 50% কমাইছি। সো আগে যদি আর থাকে, আর এর 50% কমানো মানে কি এখন ব্যাসার্ধ হলো 0.5 আর। তাহলে এর মান, এ প্রাইমের মান কত হবে? এ তো আসলে কি পাই আর স্কোয়ার নাকি, এ প্রাইম হইব কি আমাদের পাই আর প্রাইম স্কোয়ার, তার মানে হবে কি পাই ইন্টু 0.5 আর স্কোয়ার নাকি। ওই যে আর প্রাইমের মান যদি আর এর সাহায্যে বসায় দেয় তাহলে আমাদের এই মানটা আসবে নাকি, পাইয়ের সাথে 0.5 স্কোয়ার, তারপরে আবার আর স্কোয়ার আসবে। সো আর প্রাইমটা আসলে হবে কি রো এল প্রাইম বাই এ প্রাইম নাকি। তাহলে আমাদের এল এর মানটা পাইলাম কি, এল এর মানটা হলো 1.5 এল পাইলাম, আর এর মানটা আমরা পাচ্ছি কি, এর মানটা পাচ্ছি, আচ্ছা এইটাকে দেখো আরেকটু সাজায় যদি আমি লিখতে চাই, 0.5 স্কোয়ারটাকে রাখলে আসে পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারটা কি আগের এর মানের সমান না? সো এটাকে আমরা লিখতে পারি কি 0.5 স্কোয়ার
এ স্কোয়ার, সরি এ, শুধু এ, ঠিক আছে। সো আমরা এ প্রাইমের জায়গায় কি বসাই দিতে পারি, সরি হ্যাঁ, এ প্রাইমের জায়গায় কি বসাই দিতে পারি, 0.5 স্কোয়ার এ, ঠিক আছে। সো দেখো তো তাহলে আমাদের আসতেছে কি, আমরা যদি এই রাশিগুলোকে এক পাশে রাখি তাহলে এইখানে থাকতেছে রো এল বাই এ। এই যে রো এল বাই এ, এটা কি আমাদের রো এল বাই এটা হলো আমাদের আর। তাহলে আর এর মানের সাথে আমাদের কি যোগ হচ্ছে, 1.5 বাই 0.5 স্কোয়ার ইন্টু আর এর মান, এই পুরা রাশিটুকুর মান কত হবে, 56 নাকি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, নতুন অ্যান্সারটা হবে 1.5 ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার ইন্টু 56, ঠিক আছে। তার মানে নতুন রোধ হবে আমাদের 336 ওহম, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলো একটুখানি ধাপে ধাপে করার ট্রাই করবা, একটুখানি বুঝে শুনে এই যে রিলেশনগুলোকে একটু ধরার ট্রাই করবা, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করবা, একটা কথা বলে বৃদ্ধি, যে 50% বৃদ্ধি করা হয়েছে, অথবা বলে যে দ্বিগুণ হয়েছে, 3 গুণ হয়েছে, বা এরকম বলতে পারে। একটা কথা দেখো এমন বলতে পারে, দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। দ্বিগুণ বৃদ্ধি করা হওয়া মানে কি, দেখো আগে যদি এল থাকতো, এলের আরও দ্বিগুণ বৃদ্ধি করা যোগ করা হয়েছে, তার মানে বর্তমান দৈর্ঘ্য হবে কত, 3L, ঠিক আছে। এই যে বৃদ্ধি করা যদি বলে, তাহলে আগের যেইটা ছিল এল, তার সাথে কত গুণ বৃদ্ধি করা হয়েছে ওইটা কি করবা, যোগ করবা। আর যদি বলে দ্বিগুণ হইছে, ঠিক আছে, এই কথাগুলো মাইর প্যাচ দেয় একটু, এই কথাগুলো একটু খেয়াল করবা। আর যদি বলে দ্বিগুণ হয়েছে, তাহলে আগে যদি থাকতো এল, এখন জাস্ট হবে কি 2L। সো ওরা কিন্তু গুণের জায়গায় বৃদ্ধিটা বেশি পছন্দ করে, কারণ এখানে একটু প্যাচ আছে। বৃদ্ধি মানে আগেরটা প্লাস হলো কি, নতুন যত গুণ বৃদ্ধি করছি, এটাও কিন্তু কি করা লাগে, যোগ করা লাগে। অনেকে কিন্তু এই যে বৃদ্ধিটা খেয়াল না করে 2L বসায় দিয়ে আসবা। সো এই জিনিসটা একটুখানি কিন্তু কি করবা, খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সো আরেকবার একটু বলি। সো আমাদের এই যে কোয়েশ্চেনটা, বর্তনীর তুল্য রোধ, তাহলে সি বিন্দুতে আমরা একটা মোটর লাগাইলে মোটরের কার্যকর হবে কি না এটা বলছে আমাদের। সো ফার্স্টে আমাদের হলো তুল্য রোধটা বের করতে হবে। সো তুল্য রোধটা যেটা বললাম, যে আমাদের যেহেতু সেম আছে, 6 6 8 8, সো 8 8 আসলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আর 6 6 আমাদের কত হয়ে যাবে, 6 6 হয়ে যাবে আমাদের 3। তাহলে তুল্য রোধ আমাদের কত আসতেছে, তুল্য রোধ আসতেছে 1 যোগ 3 যোগ 2 যোগ 4, তার মানে আমাদের কত, 4 4 10 10 ওহম। তাহলে এই বর্তনীটার তুল্য রোধ কত, 10 ওহম, ঠিক আছে। এটা তো ইজিলি বের করে ফেললাম। এবার পরের পয়েন্টটা দেখো, আমরা কি করবো, এই যে সি বিন্দুটা আছে না, সি বিন্দুটাতে একটা মোটর লাগাবো, যেই মোটরটা লাগাইলে আসলে এই মোটরটা চলতে পারবে কিনা এটা আমাদেরকে কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের যা লাগবে সেটা হলো মোটরটার রোধের মান কত, এটা আমাদের বের করতে হবে। ধরো মোটরটার রোধ ধরলাম আর, ঠিক আছে। তাহলে আমরা এই যে ক্ষমতার সূত্র এটা জানি না, একটা আছে কি ভি এর সাথে, দেখো ভি দেওয়া আছে, মোটরটার কিন্তু ভি দেওয়া আছে আর ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমাদের পি এর সাথে, পি এর একটা সূত্র আছে এটা নাকি, পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। সো এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো, যে মোটরের আরটা কত। ওর বিভব হলো কত, 220, আর ওর পাওয়ার কত, পাওয়ার হলো 1.9 ইন্টু 10⁻3। তাহলে আমাদের মোটরটার বিভব কত, সরি রোধ কত আসতেছে, 220 স্কোয়ার ডিভাইডেড বাই 1.9 ইন্টু 10⁻3। তাহলে আসতেছে অ্যারাউন্ড 25.5। সো 25.5 ওহম আমাদের মোটরটার রোধ। তাহলে মোটরটা আগে দেখো, আগে রোধ ছিল আমাদের কত, 10। সো এখন যদি এই মোটরটাকে আবার সি বিন্দুতে লাগাই শ্রেণীতে, তাহলে আমাদের টোটাল নতুন তুল্য রোধ কত হবে, নতুন তুল্য রোধ হবে 10 যোগ 25.5, তার মানে কত, 35.5, ঠিক নাকি।
এই 35.5-এর জন্য দেখো আমাদের যেহেতু এখানে ভোল্টেজটা দেওয়া আছে, আমরা আইটা বের করে ফেলতে পারবো। আই সমান সমান কি ভি বাই আর। তাহলে ভি এর মান হলো, এখানে সাপ্লাই দিতেছি আমরা কত ভোল্টেজ, 220 ভোল্টেজ, আর আমাদের রোধ কত টোটাল 35.5। তাহলে আমরা আই এর মানটা পাইলাম কত, আই এর মানটা পাচ্ছি আমরা, আই এর মানটা পাচ্ছি 220.35.5, 20 ডিভাইডেড বাই 35.5, সো পাচ্ছি হলো 6.2 অ্যাম্পিয়ার। ওকে, এখন কার্যকর হবে কিনা এটা কিভাবে বুঝবো? কার্যকর হবে কিনা সেটা বুঝবো যে আমরা যদি এখন আমাদের যে মোটরটা আছে ওর যদি ক্ষমতা বের করে দেখি এটার চেয়ে কম, ওকে চালাইতে হইলে আমাদের অ্যাটলিস্ট এই পরিমাণ তড়িৎ ক্ষমতা দেওয়া দরকার, 1.9 কিলোওয়াট, ঠিক আছে। বাট ওর বর্তমানে কত আছে এইটা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে ও কার্যকর হবে কিনা। সো দেখো, এ যেহেতু সিতে আছে, এই যে এইভাবে আছে সি বিন্দুতে, তাহলে আমাদের বর্তনীর আয়ের মান যা আর ওর মধ্য দিয়ে যেই আই যাবে দুইটা কি হবে, সেম হবে। তাহলে ওর মধ্যে দিয়েও আই যাবে, তাহলে ওর আসলে পাওয়ার কত ওইটা যদি আমরা বের করি, তাহলে আই স্কোয়ার আর এর যে সূত্রটা আছে ওই সূত্রটা ইউজ করতে হবে নাকি। তাহলে 6.2 স্কোয়ার ইন্টু ওর রোধ কত ছিল 25.5, তাহলে কত আসে আমাদের 6.2 স্কোয়ার ইন্টু 25.5, তাহলে আসতেছে হলো আমাদের 980.22 ওয়াট। সো দেখো ওর আসলে ক্ষমতা দরকার হলো কত, 1.9 কিলোওয়াট বা হলো 1900 কিলোওয়াট। বাট ওকে এই বর্তনীতে যদি তুমি লাগাও তাহলে ও আসলে ক্ষমতা পাবে কত, মাত্র 980। সো ও কিন্তু আসলে কাজ করতে পারবে না। সো আমাদের এই মোটরটা কিন্তু কি কার্যকর হতে পারবে না। এই ম্যাথটা বুঝতে পারছি নাকি? দেখো এটা আমরা কয়েক ধাপে করলাম, ফার্স্টে তুল্য রোধটা বের করলাম, দেন তারপরে যদি মোটরটাকে লাগাই নতুন তুল্য রোধ কত হবে ওইটা বের করলাম, দেন এই নতুন তুল্য রোধের উপরে বেস করে আমরা আয়ের মানটা বের করলাম, দেন আয়ের মানের সাহায্যে আবার আমাদের মোটরটাতে আসলে কত ক্ষমতা যাচ্ছে তড়িৎ ক্ষমতা সেইটা বের করলাম। দেখলাম ওইটা যদি ওর থেকে নিচে হয় তাহলে আসলে কি মোটরটা অ্যাক্টিভই হতে পারবে না বা অনই হতে পারবে না। সো মোটরটা আসলে কি করবে না, কাজ করবে না। এই ম্যাথটা বুঝতে পারছি নাকি? দেখো কেউ কে ভাই ডি আর ই এর মাঝে কিছু না থাকলে কি হবে, ডি আর ই, আচ্ছা ডি আর ই এর মধ্যে যদি কিছু না থাকে তাহলে তো জাস্ট এই যে আমরা যে 4 যোগ করছিলাম তুল্যরোধ, যে 4 যোগ করছিলাম এরা দুজন প্যারালালে ছিল দেখে, তাহলে এই 4টা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের জাস্ট কি থাকবে, এটা তুল্যরোধ তখন কত হবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 6, ঠিক নাকি? সো ওই 6-এর উপরে বেস করে আমরা জাস্ট হিসাবটা করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এই যে আমাদের ইয়া টাইপের একটা কোয়েশ্চেন, একটা বাসায় হলো 5টা 30 ওয়াট ক্ষমতার বাল্ব আছে, 3টা হলো 70 ওয়াট ক্ষমতার ফ্যান আছে, আর একটা হলো 150 ওয়াট ক্ষমতার ফ্রিজ আছে। যদি বাল্বগুলা প্রতিদিন 6 ঘন্টা, ফ্যানগুলা 10 ঘন্টা আর ফ্রিজটা হলো 15 ঘন্টা চলে, তাহলে ফেব্রুয়ারি মাসে কত বিল আসবে? আচ্ছা ফার্স্টে আমাদের দেখা দরকার যে একদিনে আসলে কত আমাদের শক্তি লাগে। আমাদের অ্যাকচুয়ালি মেনলি কী করবো, আমরা এই যে ক্ষমতাগুলো আছে ক্ষমতাগুলোর সাথে কী গুণ করব, কত ঘন্টা ব্যবহার করা হয় ওগুলাকে গুণ করব, ঠিক নাকি? ঘন্টাগুলোকে গুণ করলে আমরা আসলে পাবো কি, ওয়াট আওয়ার পাবো। এটাকে আমাদের কিসে নিতে হবে, কিলো ওয়াট আওয়ারে নিতে হবে নাকি, কারণ 1 কিলো ওয়াট আওয়ার মানে কি 1 ইউনিট বিদ্যুৎ নাকি, বিদ্যুতের হিসাবটা কি কিলোওয়াট আওয়ারে হয়, ঠিক নাকি? সো সবগুলোকে আমাদের কিলোওয়াট আওয়ারে নিতে হবে। সো দেখো একদিনের হিসাব যদি করি যে একদিনে আমাদের কি পরিমাণ শক্তি লাগে, ঠিক আছে, ওটাকে যদি ই দিয়ে প্রকাশ করি তাহলে দেখো আমাদের লাইট আছে কয়টা, 5টা, তাহলে 5 ইন্টু একটা লাইটের ক্ষমতা কত, 30। একটা লাইট কতক্ষণ জ্বলে প্রতিদিন, 6 আওয়ার, ঠিক আছে। আমাদের যেহেতু কিলোওয়াট আওয়ারেই নিতে হবে সো আমরা সময়টাকে আওয়ারেই রাখতেছি, ঠিক আছে। তারপরে আমাদের ফ্যান আছে কয়টা, 3টা, 3 ইন্টু কত, এক একটার ক্ষমতা হলো 70, আর এক একটা প্রতিদিন চলে হলো 10 ঘন্টা করে। আর আমাদের ফ্রিজ আছে, একটাই ফ্রিজ আছে, তার ক্ষমতা হলো 150 ওয়াট, আর এটা চলে প্রতিদিন
15 আওয়ার। তাহলে আমাদের একদিনে কি পরিমাণ শক্তি লাগতেছে, বিদ্যুৎ শক্তি, ওটা আমরা পেয়ে যাব, ঠিক নাকি? 3 × 70 × 10 প্লাস 150 × 15, তাহলে কত আসে? 5250। এটা আসবে কিসে? ওয়াট আওয়ারে আসবে। এটাকে যদি আমরা কিলোওয়াট আওয়ারে নিতে চাই তাহলে কত হবে? 2.25 কি কিলোওয়াট আওয়ার, ঠিক নাকি? 1000 দিয়ে কি করে দিছি? ভাগ করে দিছি। তাহলে এইটা হলো একদিনের। এখন ফেব্রুয়ারি মাস নর্মালি কয় দিনের হয়? ফেব্রুয়ারি মাস হলো আমাদের 28 দিনের হয়। তাহলে আমি যদি টোটাল শক্তি কত পরিমাণ লাগবে ওটা বলি, তাহলে টোটাল শক্তি হলো কি এত ইন্টু 28, ঠিক নাকি? তাহলে আমাদের 5.25 ইন্টু 28, তার মানে আসে 147 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? সো এই যে 147 কিলোওয়াট আওয়ার, এটা আসলে বলতে গেলে কত? 147 ইউনিট নাকি? তাহলে এক ইউনিটের দাম বলছে আমাদের কত? 5 টাকা। তাহলে এত ইউনিটের দাম কত হবে? 147-এর সাথে 5 গুণ, তাহলে 735 টাকা, ঠিক আছে? এই ম্যাথটাও আশা করি সবাই বুঝতে পারছো নাকি? আচ্ছা, কয়জন আছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, পরের ম্যাথটায় মুভ ইন করি। পরেরটা দেখো একটা ইন্টারেস্টিং ম্যাথ। এরপরে আমি কিছু আর কি বিভিন্ন টাইপের সার্কিট দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে, যেগুলো থেকে হয়তো আমরা কিছু জিনিস পাবো শেখার মতো। সো ফার্স্টের সার্কিটটা একটু দেখো। এই টাইপের সার্কিট আগে কেউ দেখছিলা? একটু ইয়াতে দেখি, এই টাইপের সার্কিট আগে কেউ সলভ করছো? এইরকম, এই যে এই চিত্রটা দেখো, একটুখানি রেসপন্স করো তো যে এইরকম আগে করছো কি না। দেখি রেসপন্স করছে নাকি কেউ? আরে কেউই দেখি রেসপন্স করো না। এই টাইপের গুলো আমরা কিভাবে সলভ করব আজকে আমরা এটা দেখব, ঠিক আছে? দেখবা যে তুল্যরোধ সলভ করা তোমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা মেইনলি সবসময় ট্রাই করব তুল্যরোধ বের করার ক্ষেত্রে বিন্দু বিন্দু ইউজ করা, ঠিক আছে? বিন্দু পয়েন্ট ইউজ করা, ঠিক আছে? সো বিন্দুর ক্ষেত্রে দেখো, নতুন বিন্দু তোমরা একটাই, যে ধরো আমি এই পয়েন্টটাকে একটা বিন্দু ধরলাম। এই বিন্দু যতক্ষণ না পর্যন্ত আমি মনে করো এই যে এই বিন্দুটাকে আমি নাম দিলাম এ, এই যে এই কর্নারেরটা, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কোনো রোধ পাবো এই পয়েন্টটা চেঞ্জ হবে না। তার মানে এই পয়েন্টটাও আমাদের কি, এই যে এখান পর্যন্ত আসলাম, এরপরে রোধ আছে, সো এই পর্যন্ত আমাদের পুরা লাইনটা আসলে কি এ পয়েন্ট, ঠিক আছে? তারপরে আমি এ দিয়ে সামনে যাচ্ছি, একটা রোধ পাইছি, সো তখন আমাদের পয়েন্টটা চেঞ্জ হয়ে নতুন একটা পয়েন্ট হয়ে যাবে, এইটা হলো বি পয়েন্ট, ঠিক আছে? তারপরে দেখো এই বি পয়েন্ট দিয়ে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, যাইতে যাইতে যেহেতু কোনো রোধ নাই, তার মানে এই পয়েন্টটা এখনও বি আছে, তাহলে এই পর্যন্ত পৌঁছাইলাম, এই পয়েন্টটা এখনও কি বি, ঠিক আছে? তাহলে বি দিয়া তারপর আমি এখানে এই পাশ দিয়ে আসতে চাচ্ছি, সো একটা রোধ পাইছি, সো আমাদের এই পয়েন্টটা এখন চেঞ্জ হয়ে নতুন একটা পয়েন্ট হয়ে যাবে সি পয়েন্ট, ঠিক আছে? দেন সি পয়েন্ট দিয়ে দেখো আমি যদি এই রাস্তা দিয়ে যাই আর কোনো রোধ পাচ্ছি না, তাহলে এই পয়েন্টটাও সি। তাহলে আমাদের এই যে একটু অদ্ভুত আকারের যে সার্কিটটা আছে, এই সার্কিটে মেইনলি আমাদের পয়েন্ট আছে কয়টা? 3টা পয়েন্ট আছে, 3টা ইউনিক পয়েন্ট আছে আমি যদি বলি, ঠিক আছে? সো কিভাবে করবা? তুমি একটা প্রান্ত থেকে ধরা শুরু করবা, যতক্ষণ না পর্যন্ত তুমি রোধ পাইতাছো ওই জিনিসটা সেম, ওই পয়েন্টটা সেম। যখনই একটা রোধ পাবা তখন তোমার পয়েন্ট চেঞ্জ হয়ে নতুন একটা পয়েন্ট নাম দিবা, ওকে? যেমন এখানে দিছি বি। আবার দেখো বিটা থেকে এই রাস্তায় গেলাম, বা এই যে এই এটা আছে, এটা থেকে আবার মনে করো সামনের দিকে তুমি যাচ্ছ, একটা রোধ পাইছো, সো এইটা আরেকটা নতুন পয়েন্ট হয়ে যাবে কি সি, ঠিক আছে? দেন সি দিয়া দেখো এই পাশের রাস্তাটায় কোনো রোধ নাই, তাহলে এই পয়েন্টটার নামও কি সি। এখন দেখো এটা আমাদের ভিজুয়ালাইজ করা ইজি। এটার যদি এখন নতুন চিত্রটা আঁকি আমি, আমার পয়েন্ট আছে 3টা এ বি সি, এর মধ্যে দেখো এ বি পয়েন্টের মাঝখানে আমাদের রোধগুলা কী কী আছে। এটাকে যদি আমি ধরি এ, এটাকে যদি ধরি বি, আর এইখানে ধরলাম সি, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এ আর বি এর মাঝখানে, এই যে এ আর বি এর মাঝখানে আমাদের এই যে এ আর বি, আচ্ছা আমি একটা আলাদা কালি ইউজ করি, এই যে
এ আর বি এর মধ্যে আছে 5, আবার এ আর বি এর মধ্যে আছে 5। সো সেম পয়েন্টের মধ্যে যদি থাকে তাহলে কি তারা কিসে আছে? সমান্তরালে আছে নাকি? তার মানে এ বি এর মাঝখানে একটা 5 ভোল্ট আছে, আবার এ বি এর মাঝখানে আরেকটা 5 ভোল্ট আছে, ঠিক আছে? তারপরে আবার যদি এই পাশে আসি, দেখো এই পাশে এটা বি সি, আবার বি আর সি, তো বি সি এর মাঝখানেও কি কি আমাদের 5 করে দুইটা কি আছে? রোধ আছে। তাহলে বি আর সি এর মাঝখানে 5 করে আমাদের কি আছে? দুইটা রোধ আছে। দেন মাঝখানের এই যে 5, এ দেখো তো কার কার মাঝখানে আছে? এ আর সি এর মাঝখানে আছে। সো আমাদের আরেকটা রোধ কোথায় আছে? আরেকটা রোধ আছে এইখানে, ঠিক আছে? আরেকটা রোধ আছে এইখানে। সো দেখো আমাদের যেই চিত্রটা আগে দেখে আসলে বোঝা যাইতাছিল না যে কে কি কিভাবে আছে, শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, এখন কিন্তু এই চিত্রটা দেখে আমরা ইজিলি বুঝতে পারতাছি যে কে কি রকম আছে। সো আমাদের এই 5 কিসে আছে? সমান্তরালে আছে, আবার এই 5 সমান্তরালে আছে, তারপরে এই 5-5-এর সমন্বয়টা কিসে আছে? শ্রেণীতে আছে। এই সমন্বয়ের সাথে আমাদের এই 5টা কিসে আছে? সমান্তরালে আছে। সো এইখানে দুইজনকে যদি আমি সমান্তরালে করি কত পাবো? আড়াই পাবো নাকি? সমান পরিমাণ থাকলে ওদেরকে যদি আমি সমান্তরালে করি, এই যে দেখো এইটা যদি সমান্তরাল করতাম কি পাইতাম? 1/5 1/5 পাওয়ার 1, তার মানে হয়তো কি আমাদের 2/5 পাওয়ার 1, তার মানে উল্টায় দিলে কি হতো? 5/2, তার মানে যা থাকে তার অর্ধেক হয়ে যায় যদি সমপরিমাণ থাকে। তাহলে এইখানে আমাদের এই দুইজনকে আমি রিপ্লেস করতে পারি একটা রোধ দিয়ে, সেটা হলো কত? 2.5, আবার এইখানেও 2.5। এই 2.5 আর এই 2.5 আবার কিসে আছে? শ্রেণীতে আছে। সো এরা মিলে কত হবে? 5। এই 5 আর এই 5 আবার কিসে আছে? সমান্তরালে আছে। সো আমাদের এই বর্তনীটার রোধ হবে কত? 2.5 ওহম। সো এই যে আমাদের বর্তনীটা আছে এটার রোধ কত? 2.5 ওহম। সো আমরা এখন থেকে যাই করব, তোমাদের এইচএসসিতেও আছে, যাই করবা সবসময় এই যে বিন্দু প্রথাটা ইউজ করা ট্রাই করবা। আই থিঙ্ক অনেকে জানো এটা নাকি? এই ম্যাথটা বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা করি নাই, এখন বুঝতে পারছি। দেখো তো, হ্যালো, একটু কেউ রেসপন্স করো যে ভাইয়া এই পয়েন্টটা যদি বুঝতে না পারি আমি আবার দেখা দিচ্ছি। আচ্ছা একটু আবার বুঝেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো আরেকবার একটু দেখি। ওকে, আমি সব কিছু মুছতাছি, আবার একটু সবাই খেয়াল করার ট্রাই করি, ঠিক আছে? আরে কি মুছে ফেললাম, আরে এটার দরকার নাই। ওকে, সবাই একটু চিত্রটার দিকে আসি। আমার এই পয়েন্টটাকে আমি নাম দিছিলাম এ। আমি তোমাদেরকে যেই কথাটা বলছি যে যতক্ষণ না পর্যন্ত আমরা এই যে এই পয়েন্ট ধরে সামনের দিকে আগাইতে থাকবো, যদি আমরা কোনো রোধ না পাই তাহলে আমাদের পয়েন্টটা কি হবে না? চেঞ্জ হবে না। যেমন দেখো এইটা এ পয়েন্ট ধরলাম, এই রাস্তাটাতে কোনো রোধ আছে? নাই। সো এই যে এইখানে আসলাম, এইখানে এই পয়েন্টটা হয়ে গেল কি? আবার এ। সো রোধ না থাকলে আমাদের পয়েন্ট কি হবে না? চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, সো ঠিক আছে। সো যেই পয়েন্টে কথাটায় ছিলাম যে আমাদের যদি মনে করো এটা এ পয়েন্ট হয়, আমরা যতক্ষণ না একটা রোধ পাচ্ছি আমাদের পয়েন্টটা কি হবে না? চেঞ্জ হবে না, এটাও এ পয়েন্ট। দেন আমি এই এ পয়েন্ট দিয়ে দেখো একটা রোধ পাইলাম, সো আমাদের পয়েন্টটা এখন আর এ থাকবে না, এটা হয়ে যাবে কি? বি। বি পয়েন্ট দিয়ে যদি আমরা এই রাস্তা দিয়ে যাই, কোনো রোধ নাই, সো এই পয়েন্টটাও আমাদের কি? বি, ঠিক আছে? দেন বি আসলো, ঠিক আছে, এইটা তো এ, এই পয়েন্টটাও তো এই যে ক্রসিংটাও তো নামকরণ করে ফেলছি। আবার এ থেকে সামনের দিকে আগাচ্ছি আমি, দেখো সামনের দিকে আগাইলে যেহেতু একটা রোধ পাইছি, সো আমাদের আরেক এই এখন যেই পয়েন্টটা হবে এটা আরেকটা কি? নতুন পয়েন্ট সি। দেন সি দিয়ে দেখো এই রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে এই পয়েন্টটাও কি? সি। এখন তুমি যদি একটু খেয়াল করো, আমাদের মেইন টার্গেট ছিল আমাদের প্রতিটা রোধের, ঠিক আছে, প্রতিটা রোধ যে আছে আমাদের, প্রতিটা রোধের আমাদের দুই প্রান্তের বিন্দুগুলা নির্ণয় করা। সো দেখো এখন সবগুলা যে রোধ আছে সবগুলা রোধের দুই প্রান্তের কিন্তু কি? দুই প্রান্তে আমরা দুইটা করে পয়েন্টকে কি করছি? লেখছি, ঠিক আছে? সো এমন কোনো রোধ নাই যাদের দুই পাশে পয়েন্ট লেখা হয় নাই।
সো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন দেখো তাহলে আমরা ইউনিক পয়েন্ট পাইলাম কয়টা, আমাদের 3টা, এ বি আর সি। তুমি যদি এ বি এর মাঝখানে খেয়াল করো, এ বি এর মাঝখানে একটা 5 আছে, আবার এ বি এর মাঝখানে আরেকটা কি আছে, 5 আছে। সো এই 5 ওই যে আমরা জানি কি দুইটা যদি কমন পয়েন্টের মাঝখানে রোধগুলা থাকে তারা কি আকারে থাকে, তারা সমান্তরালে থাকে। সো এ দেখো এ বি এর মাঝখানে আবার কি এ বি এর মাঝখানে, সো এই দুইটা 5 কিসে আসে, সমান্তরালে আসে। সিমিলারলি এইখানে যদি খেয়াল করো বি আর সি এর মাঝখানে এক 5 আছে, আবার বি আর সি এর মাঝখানে 5 আছে। সো এরা দুজনে কিসে আছে, সমান্তরালে আছে। ফাইনালি মাঝখানের যেই 5টা আছে, এ দেখো কোন কোন পয়েন্টের মাঝখানে আছে, এ আছে এ আর সি পয়েন্টের মাঝখানে। সো এ আর সি পয়েন্টের মাঝখানে একটা 5 দিছি। সো আমাদের যেই চিত্রটা আগে দেখতে অনেক কনফিউজিং লাগতেছিল, ওই চিত্রটা এখন কিন্তু আমাদের একটা সরল বর্তনী হয়ে গেছে, যেটাকে তুমি ইজিলি কি করতে পারবা, সলভ করতে পারবা। এইবার বুঝছি নাকি, দেখো তো কে জানি ছিলা, ও শিট শিট, ও ভয়েসটা আসে নাই, শিট মিউট করা ছিল। এই পার্টটা একটুখানি ভিডিওতে একটু রেকর্ডিংয়ে দেখা নিও, ঠিক আছে? আমি রেকর্ডিংয়ে এক্সপ্লেন করছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা মাহি, ঠিক আছে? জাস্ট ভিডিওটাতে একটুখানি দেখা নিও, তাহলেই হয়ে যাবে। আমি ভয়েসটা যে মিউট করা ছিল খেয়াল করিনি। আমরা একটু পরের ম্যাটটায় যাই, হ্যাঁ? সময় যেহেতু কম আমাদের, ওকে, এইবার এই ম্যাটটা একটু সবাই খেয়াল করি কি বলছে। এই বর্তনীটা তুল্যরোধ বের করতে, আর 3 ওহম যে আছে আমাদের, এই যে 3 ওহম, এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে এটা আমাদেরকে কি করতে বলছে, বের করতে বলছে। দেখো এইটা কিসের উদাহরণ, এটা একটা শর্ট সার্কিটের উদাহরণ, ঠিক আছে? শর্ট সার্কিটের উদাহরণ এটা। দেখো তুমি যদি এই লাইনটা খেয়াল করো, এই লাইনটার মধ্যে কোনো কি নাই, কোনো রোধ নাই। সো আমাদের যখন কারেন্টটা এখানে আসবে, ও দেখবে ওর কাছে 2টা রাস্তা আছে, আইদার সে এই পথ দিয়ে যাইতে পারবে, অথবা সে কি এই যেই রাস্তাটায় কোনো রোধ নাই ওই রাস্তা দিয়ে যাইতে পারবে, ঠিক আছে? এই 2টা পথ আছে। সো যখন সে এসে দেখবে এই রাস্তায় অনেক রোধ, এই রাস্তায় কোনো রোধ নাই, কারেন্ট কখনো এই রাস্তাটা দিয়ে যাবেই না, ঠিক আছে? কারেন্ট চায় সবসময় কম রোধের জায়গা দিয়ে যাইতে, ঠিক আছে? সো ওর কাছে যদি এমন কোনো রাস্তা খালি থাকে যেই রাস্তায় আসলে কোনো রোধই নাই, ও সবসময় ওই রাস্তা দিয়ে যাবে। সো আমাদের এই যে 4 আর 5 এদের মধ্যে দিয়ে কখনো কারেন্ট ফ্লোই হবে না, ঠিক আছে? সো আমাদের বর্তনীটা তুল্যরোধ তাহলে কী হবে, এই যে 2 আর 3 আছে কিসে, সমান্তরালে, আর এইখানে একটা 2 আছে আর এইখানে একটা 1 আছে। তাহলে আমাদের মেনলি বলতে গেলে ফার্স্টে এই 2টা সমান্তরালের তুল্যরোধটা বের করি। তাহলে 1/2 প্লাস 1/3 পাওয়ার হলো -1। তাহলে আমাদের আসে কত, মানটা আসবে 1/2 প্লাস 1/3, তো এটা আসতেছে আমাদের 1.2। সো এই মানটা আসতেছে 1.2। তাহলে এই পুরাটাকে আমরা রিপ্লেস করতে পারি 1.2। তাহলে 2 প্লাস 1.2 প্লাস এদের দুইজনকে আমরা কি করব, এদের দুইজনকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এই দুইটা যে রোধ আছে এদের দুইজনকে আমরা কি দেব, বাদ দিব। জাস্ট খালি এরপরে হবে কি 1, এই দুইজনের হিসাব বাদ, ঠিক আছে? এই দুইজনের হিসাব পুরো কি যাবে, বাদ যাবে। তাহলে আমাদের তুল্যরোধ আসবে কত, 4.2 ওহম, ঠিক আছে? এই পর্যন্ত কি আসি, দেখো তো আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কারেন্ট আবার আসছে, মানে কারেন্টটা যে কি শুরু করছে, শোনা যাচ্ছে নাকি? একটু কেউ মেসেজে বলো তো, হ্যালো? কেউ কিছু বলে না কেন? আসি সবাই? আচ্ছা আমি কন্টিনিউ করতে থাকি, না থাকলে তোমরা একটু ইয়াতে দেখো। সো আমাদের আসে কত, এই যে তুল্যরোধটা আসে 4.2। এখন আমাদেরকে বলছে যে 3 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করতে, ঠিক আছে? 3 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্টটাকে বের করতে। সো দেখো আমাদের ফার্স্টে আসলে বর্তনীর কারেন্টটা বের করা দরকার, আই।
সো আমাদের ভোল্টেজের মান দেওয়া আছে 20, আমরা তুল্য রোধ পাইলাম কত 4.2, তাহলে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ হবে কত 20 ডিভাইডেড বাই 4.2, দ্যাট মিনস 4.8 অ্যাম্পিয়ার। এই যে 4.8 অ্যাম্পিয়ারটা আছে সে যখন এইখানে আসবে, এইখানে আমাদের কারেন্টের মান 4.8 অ্যাম্পিয়ার। এই 4.8 অ্যাম্পিয়ারটা এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এখানে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এটাকে আমরা বলি কারেন্ট ডিভাইডার বা কারেন্টের বিভাজন নীতি, ঠিক নাকি? সূত্রটা কি আমাদের I1 এর মধ্যে দিয়ে যেই কারেন্টটা, দুইটা রোধ যদি কি থাকে, দুইটা রোধ যদি আমাদের সমান্তরালে থাকে তাহলে তাদের মধ্যে দিয়ে যেই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তারা যদি R1 আর R2 হয় তাহলে I1 এর মান হবে R2 বাই R1 প্লাস R2 ইন্টু বর্তনীর তড়িৎ প্রবাহ, আর I2 এর মান কত হবে R1 বাই R1 প্লাস R2 ইন্টু I। দ্যাট মিনস দেখো জাস্ট এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। I1 এর সূত্রে এখানে আমরা বসাবো R2, আর I2 এর সূত্রে আমরা এখানে বসাবো কি R1, ঠিক আছে। সো আমাদের 3 ওহমের জন্য বলছে আমাদের, দেখো এখানে দুইটা রোধ আছে সমান্তরালে, একটা হলো 2 আর একটা হলো 3, তাহলে আমাদের R1 কে ধরি হলো 2 আর R2 কে ধরি আমরা 3। আমরা বের করতে যাচ্ছি I2 এর মান, অর্থাৎ I3 দিয়া মানে সরি 3 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, এটা হলো তাহলে কি I2। তাহলে I2 এর মান হবে কি R1 বাই R1 প্লাস R2 ইন্টু আমরা যেই বর্তনীর প্রবাহ বের করলাম কত 4.8, এই মানটার সমান। তাহলে আমাদের R1 এর মান হলো 2 আর এরা হলো একটা হলো 2 আর একটা হলো কি 3 ইন্টু 4.8, তাহলে আসতেছে কত 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 4.8, ঠিক আছে। তাহলে আসে হলো আমাদের 1.92 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত পাস হবে 1.92। এই যে এই নিয়মটাকে কি বলি কারেন্ট ডিভাইডার ল। যদি দুইটা রোধ, শুধুমাত্র দুইজনের জন্য এইটা খাটবে, ঠিক আছে। দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, একটার মান যদি R1 হয় আর একটা যদি R2 হয়, তাহলে R1 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। আইটা হলো এই যে দেখো বর্তনীতে ওদের সামনে যে শ্রেণীতে যেই কারেন্টটা পাস হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি I2 এর মান কি হবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I, ঠিক আছে। আচ্ছা কেউ কিছু বলছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো এই ম্যাথটা কি বুঝতে পারছি? আচ্ছা ওই ম্যাথটা যদি বুঝি পরের ম্যাথটা আমরা, ঠিক আছে, পরের ম্যাথটায় আমরা আগেরটা দেখলাম শর্ট সার্কিট, এইবার হইলো আমাদের শর্ট সার্কিট, আরেকটা কি আছে ওপেন সার্কিট, ঠিক আছে। এটা হলো কি ওপেন সার্কিটের একটা উদাহরণ, এটা হলো ওপেন সার্কিটের একটা উদাহরণ। সো দেখো এইখানে তুমি যদি এই পয়েন্টটাকে দেখো, এই পয়েন্টটা কিন্তু আমাদের বর্তনীর কোনো কিছুর সাথেই অ্যাড নাই। সো এই দুইটা যে রোধ আছে, আগেরবার যেমন আমাদের কি হয়েছিল, আগেরবার আমাদের 4 আর 5-এর মধ্যে দিয়ে যেমন কোনো কারেন্ট ফ্লো হয় নাই, এইবারও এদের মাঝখান দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এই রাস্তাটা কি এখনও ওপেন, ঠিক আছে, এই রাস্তাটা ওপেন, এইখান দিয়ে কোনো কি হবে না কারেন্ট ফ্লো হবে না। সো আমাদেরকে বের করতে বলছে ভিএসি, অর্থাৎ এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, এটা বের করতে বলছে, ঠিক আছে। সো এইটা করতে যে আমরা আসলে বিভবটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। তো ফার্স্ট কাজ হবে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহটা বের করা, ঠিক আছে, বর্তনীর তড়িৎ প্রবাহ বের করা। অ্যান্ড তড়িৎ প্রবাহ বের করতে গেলে আমাদের কি লাগবে তুল্য রোধটা বের করতে হবে, ঠিক আছে। সো ফার্স্টে চলো তুল্য রোধ বের করি। তাহলে 1 আর 2 কিসে আছে শ্রেণীতে আছে, সো এরা মিললে হয়ে যায় 3। এই 3 হলো 3 আর 4 সমান্তরালের সাথে আছে। সো আগে এই সমান্তরালের মানটা বের করি, 1/3 প্লাস 1/4 পাওয়ার 1, তাহলে কত আসে প্লাস 1/4 পাওয়ার -1।
আসতেছে হলো 1.71, ঠিক আছে। সো এই দেখো, তাহলে আমাদের এই দুজনের মধ্যে দিয়ে কোনো কি হবে না, কারেন্ট পাস হবে না। তাহলে আমাদের তুল্য রোধ কত আসতেছে? তুল্য রোধের কথা যদি বলি, তুল্য রোধ আসতেছে আমাদের 1+2 এইটার মানটা, এই যে এই দুজনের সমান্তরাল কম্বিনেশনটা পাইলাম 1.71 প্লাস হলো কি, এই যে এখানে আরেকটা 3 আছে। সো এইটা হলো আমাদের তুল্য রোধ। তাহলে তুল্য রোধের মানটা কত হয়? তাহলে তুল্য রোধের মানটা হচ্ছে 7.71। তাহলে 7.71 তুল্য রোধের মান পাইলাম। তাহলে বর্তনীর প্রবাহ কত হবে? বর্তনীর প্রবাহ হবে কি, এই যে দেখো এখানে ভোল্টেজ কত দিছি আমরা 20, তাহলে আই সমান সমান ওই যে V/R, ওহমের সূত্র। তাহলে 20/7.71 কত আসে? তাহলে আমাদের আসতেছে 20/7.71, ঠিক আছে। তাহলে আসতেছে 1.6 এম্পিয়ার, ঠিক আছে। সো দেখো আমরা তাহলে বর্তনীর প্রবাহ পাচ্ছি I ইকুয়াল টু 2.6 এম্পিয়ার। ওকে, এখন বিভবের কথাটা একটু বলি। দেখো আমাদের নেগেটিভ প্রান্ত যেটা আছে এটার বিভব 0 ধরি আমরা, আর আমরা পজিটিভ প্রান্ত যেটা আছে এটার বিভব আমরা কত ধরি? যত এখানে লেখা থাকে তত ধরি, তাহলে 20। তাহলে দেখো আমাদের যতক্ষণ রোধ না থাকে আমাদের বিভব কি হয় না, খরচ হয় না। সো আমাদের এ বিন্দুর বিভব কত? এ বিন্দুর বিভব 20, ঠিক আছে। এই পর্যন্ত আমরা কোনো রোধ পাই নাই, তাহলে এ বিন্দুর বিভব কত? 20। তারপরে আমরা কি পাইছি? একটা রোধ পাইছি না? সো রোধ পাইলে আমাদের কিছুটা বিভব কি হয়? কিছুটা বিভব নষ্ট হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি বিভব পতন। বিভব পতনের কনসেপ্ট পড়ছি না? বিভব পতন। প্রতিটা রোধে আমাদের কিছুটা বিভব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, এটাকে আমরা বলি কি? বিভব পতন। সো দেখো প্রথমে আমাদের রোধ আছে কত? 1, রোধ আছে 1 ওহম, ঠিক আছে। তাহলে এইখানে কি পরিমাণ বিভব পতন হবে? এটাকে যদি V1 দেই, এইটার মানটা হবে I ইন্টু ওই রোধের মান। তাহলে I এর মান কত পেয়েছি আমরা? 2.6, আর R এর মান কত? 1, তার মানে 2.6 ভোল্ট কি হবে এখানে? নষ্ট হবে। তাহলে আমাদের দেখো শুরুতে বিভব ছিল, এই যে এ বিন্দুর বিভব ছিল আমাদের কত? 20। এই 20টা এই যে এইখানে, তাহলে আমাদের বিভব, এই বিন্দুর বিভবের মান হলো 20। এই 20টা যখন এইখানে ক্রস করে আসবে তখন আসলে এর বিভব হয়ে যাবে কত? এর বিভব 20 থেকে কমে কত হয়ে যাবে? 20 থেকে আমাদের 2.6 বিয়োগ করতে হবে। এটাকে যদি একটা নতুন বিন্দু দেই, ধরো এই বিন্দুটাকে যদি আমরা বি দেই, তাহলে বি বিন্দুর এই যে মানে রোডটা পার হওয়ার পরপরই যে অংশটা, এই বি বিন্দুর বিভব হবে কত আমাদের? 20 থেকে যদি 2.6 বাদ দেই তাহলে হলো 17.4, ঠিক আছে। তাহলে বি বিন্দুর এই যে এটা যদি বি বিন্দু হয়, এই পুরা লাইনটাতে দেখো আর কোনো রোধ নাই, তাহলে এই পুরা লাইনটার বিভব হলো সেম। এইটার মান হলো আমাদের 19 কত জানি দেখলাম 17.4, ঠিক আছে। ওকে, তাহলে 17.4। তারপরে দেখো আবার আরেকটা রোধ পাইছি না, আরও কিছু পরিমাণ। এই যে এখন রোধ আমাদের বিভব হলো কত? 17.4, তার থেকে আরও বিয়োগ যাবে আবার কত? I ইন্টু এবারের রোধ কত? 2, নাকি? তাহলে আমাদের এবার কত হবে টোটাল বিভব? 12.2। তাইলে দেখো এই রোডটাতে আরও কিছু আমাদের বিভব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। হয়ে এই বিন্দুতে আমাদের বিভবটা হবে কত? এটাকে যদি আরেকটা বিন্দু নাম দেই ডি, তাহলে এর বিভবটা হবে আমাদের 12.2, ঠিক আছে, 12.2। তারপরে আমরা আসলাম এইখানে। এরপরে আমাদের আরও দুইটা ইয়া আছে, আমাদের রোধ আছে। এই দুইটা রোধে আবার আমাদের কিছু পরিমাণ বিভব নষ্ট হওয়ার পরেই আমরা কোন বিন্দুতে আসব? সি বিন্দুতে আসব, ঠিক আছে। আচ্ছা দেখি তো কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? ওকে, আর 10 মিনিট আছে আমাদের। ভাই রোধ এ থেকে বি এর তুল্য রোধ নিলে হইবে কি? ভাই রোধ এ থেকে বি এর তুল্য রোধ নিলে হবে, আমি কথাটার মিনিং বুঝি নাই মাহি, একটু যদি ডিটেলসে বলতা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো
তাহলে আমাদের এখন আবার কি আছে, দুইটা রোধ আছে, অ্যান্ড এই দুইটা রোধ আসলে মিলে কি হয়ে যায়, সমান্তরাল রোধটা আসে। মানে এদের দুইজনকে আমি রিপ্লেস করে আসলে কি লিখতে পারি, এখানে একটা রোধ লিখতে পারি। সেই রোধটার মান কত হবে, সেই রোধটার মান হবে আমাদের 1.71। সো আবার এই যে দেখো আমাদের তাহলে বাইলাম কত, 12.2। এইটা থেকে আরও বিয়োগ যাবে কত, আমাদের আই এর মান হলো 2.6 ইন্টু আমাদের রোদের মান, পরে যেই রোডটা আছে ওইটা কত 1.17। তাইলে আমাদের সি বিন্দুর রোড বিভবটা এখন আমরা পাবো। তাহলে 12.2 মাইনাস 2.6 ইন্টু 1.71, ঠিক আছে। সো আমাদের এই যে এইটার বিভবটা হবে এটা। সো দেখো সি বিন্দুর বিভব আমরা এখন বের করে ফেলছি। সি বিন্দুর বিভবটা হবে কত, আমি কেন এত ভাঙ্গায় ভাঙ্গায় দেখালাম, মাঝে মাঝে আমাদের বিভব পার্থক্য এখানে দেখো বের করতে বলছে, বিভব পার্থক্য। ভি এ সি মানে কি, ভি এ এর মান থেকে আমরা ভি সিকে কী করব, বিয়োগ করব, ঠিক আছে। সো এইটার যেই মানটা দিবে ওইটাই আমাদের কি, ভি এ সি, মানে দুইটা বিন্দুর বিভব পার্থক্য। বাট আমি তোমাদেরকে ভাঙ্গায় ভাঙ্গায় দেখাইলাম আসলে কাহিনীটা কি ঘটে। প্রতিটা বিন্দুর, প্রতিটা রোধ মনে করো যে আমাদের পার করার পরে বিভবের মানটা কি হয়, চেঞ্জ হয়। যতক্ষণ না আরেকটা রোধ পাইতেছে আমাদের বিভবের মান কি থাকে, সেম থাকে। সো আমাদের শুরু হয় বিভবটা হলো আমাদের ব্যাটারির যত বিভব আছে অত নিয়া 20। এই রাস্তা পুরা রাস্তাতে, এই পুরা রাস্তাতে আমরা আর কোনো কি পাই নাই, রোধ পাই নাই। সো আমাদের ভি এর মান কি ছিল, 20ই ছিল। যখনই একটা রোধ পাইছি এই রোধে কিছু পরিমাণ বিভব কি হয়ে যাবে, পতন হয়ে যাবে। এই পতন হওয়া বিভবের মান কত আমাদের, এই পতন হওয়া বিভবের মান হবে হলো ওই রোদের মধ্যে দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাচ্ছে আর রোদের মানটার সমান, ঠিক আছে। সো ওইটা আমাদের কি করতে হবে, ওইটা আমাদের আগের যেই বিভব আছে 20, ওইটা থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাইলে আমরা নতুন বিভবটা পাবো। অর্থাৎ এই রোদে আমাদের আসলে কি, এই যে 2.6 ভোল্টেজ কি হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছে। এইভাবে করতে করতে আমরা কি পর্যন্ত আসছি, সি বিন্দুর বিভব পর্যন্ত বের করছি। এখন তাহলে সি বিন্দুর বিভব পাইলাম কত, আমরা সি বিন্দুর বিভব পাইছি 7.754, আর এ বিন্দুর বিভব ছিল আমাদের কত, 20। তাহলে এই দুটার পার্থক্য ভিএসি এর মানটা কত হবে, ভিএসি এর মানটা হবে, এই দুটা জাস্ট বিয়োগ করে দেব, ভিএসি হবে ভিএ মাইনাস ভিসি। তার মানে মানটা কত আসে, 20 মাইনাস আমাদের কত জানি 17.4, ঠিক আছে। তাহলে আসে হলো 2 সরি কী করলাম আমি, 20 মাইনাস হলো আমাদের কত 7.754, তার মানে আসে কত 12.25, ঠিক আছে। সো এই যে দেখো ভিএ আর ভিসি এর মধ্যবর্তী বিভবের পার্থক্যটা কত হবে আমাদের, এইটা হবে 12.25, ঠিক আছে। ওকে, এই ম্যাটটা দেখো, এই ম্যাটটাতে বলছি কি আমি, যে আমাদের দেখো 3টা রোধ দেওয়া আছে। সো এই 3টা রোধের মধ্যে আমাদের কি বলতে বের করতে বলছে, যে প্রতিটা রোধের মধ্যে তড়িৎ প্রবাহের মান কত এটা বের করতে বলছে, ঠিক আছে। সো একটু আগে যে আমি এই যে কারেন্টের ডিভাইডার, কারেন্ট বিভাজন নীতি দেখাইলাম, কই জানি দেখাইলাম, এই যে কারেন্ট বিভাজন যেটা দেখাইছিলাম, এটা দেখো শুধুমাত্র এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই যে এই দুইটা সূত্র যা আছে, এই সূত্র দুইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের জাস্ট দুইটা রোধ থাকে, ঠিক আছে। আমাদের যদি জাস্ট দুইটা রোধ থাকে, যদি এইরকম 3টা রোধ থাকে তাহলে আমরা ওই সূত্রটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। সো 3টা রোধের ক্ষেত্রে জিনিসটা আর একটু জটিল। এটা মেনলি এইচএসসিতে আসে, তোমাদের আসার কথা না। যদি আসে এইরকম সিম্পল আসবে, সামনে আর রোড টোড থাকবে না, ঠিক আছে। এটা ধরে নিতে পারো যে সামনে আর রোড টোড থাকবে না। যদি সামনে থাকে, ধরো সামনে থাকলো, ধরো সামনে একটা 2 ওহম থাকলো, তোমার ধরো সামনে আরও কিছু থাকলো, 2 থাকলো, 1 থাকলো, ওইটাও আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। সো যদি 2-এর অধিক রোধ থাকে তাহলে আমরা এই যে 3-এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, 2-এর মধ্যে দিয়ে কি পরিমাণ যাবে, 4-এর মধ্যে দিয়ে যাবে, এটা কিভাবে বের করব। তো সেই ক্ষেত্রে দেখো এইভাবে করবা, যখন এরা সমান্তরালে থাকবে, আমাদের টোটাল ভোল্টেজ কত 30, এই 30 ইকুয়াল টু লিখবা
ঠিক আছে, 30 ইকুয়াল টু লিখবা। আচ্ছা, ফার্স্টে আমাদের হলো বর্তনীর তড়িৎ প্রবাহটা অবশ্যই বের করে নিতে হবে। এই ক্ষেত্রেও আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহটা বের করতে হবে। সো তড়িৎ প্রবাহ যদি বের করতে যাই ফার্স্টে আমাদের তুল্য রোধটা বের করতে হবে নাকি। সো আমাদের 2, 3 আর 4 এরা কিসে আছে, এরা হলো সমান্তরালে আছে। সো এদের তুল্য রোধটা হবে কি 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, পাওয়ার কত -1। তাহলে আসে কত আমাদের 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। ওকে, তাহলে অ্যান্সারটা আসে আমাদের 0.92 ওহম। ঠিক আছে, সো এই তিনজনের সমান্তরালে আমাদের রোডটার মান আসে হলো, এই তিনজনকে রিপ্লেস করে আমি 0.92 ওহম বসাইতে পারি। আর তাহলে আমাদের তুল্য রোধ কত হবে, 1 যোগ সামনে 1 আর 2 দিছি, তাহলে 1 যোগ 2 যোগ 0.92। ঠিক আছে, তাহলে আমাদের আসে কত, মোট 3.92 হলো আমাদের তুল্য রোধ। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ কত, 30কে 3.92 দিয়ে ভাগ করব, কত আসে তাহলে 30 ডিভাইডেড বাই 3.92। ঠিক আছে, তাহলে আসতেছে আমাদের 7.65। ওকে, এই এম্পিয়ার এটা পাইলাম। এরপরে এখন আমাদের কাজ কি, এই যে 2 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, 3 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ যাচ্ছে, 4-এর মধ্যে দিয়ে কীরকম যাচ্ছে, এটা কিভাবে বের করব। এটা হবে 30 ইকুয়াল টু, এই যে 30 মানে আমাদের যে ভোল্টেজটা দেওয়া আছে, 30 ইকুয়াল টু তোমার এই যে শ্রেণীতে যতগুলো রোধ থাকবে না সবার সাথে আইকে গুণ করবা। তাহলে 1 ইন্টু 7.25 প্লাস তারপরে কি আছে 2 ইন্টু 7.25, অর্থাৎ ওদের মধ্যে দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই যে দেখো 1 আর 2 এর মধ্যে দিয়ে কারেন্ট কি আই যাবে, এই যে বর্তনীর কারেন্টটা যাবে। তাহলে এইটা প্লাস আমি যার মধ্যে দিয়ে, মনে করো i3-র মধ্যে দিয়ে 3 ওহমের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে ওইটা হলো i3, তাহলে i3 ইন্টু কী হবে 3। ঠিক আছে, এখান থেকে আমরা কার মানটা বের করব, এখান থেকে আমরা i3 এর মানটা বের করব। তাহলে কত আসে i3 এর মান, 30 মাইনাস 7.25 মাইনাস 2 ইন্টু 7.25 ডিভাইডেড বাই 3। তাহলে আসতেছে আমাদের এই যে i3 এর মানটা এখান থেকে বের করা পসিবল, i3 এর মান আসতেছে 2.25 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের এই যে 3 ওহম যে রোডটা আছে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, আমি কি করছি না, আনমিউট করছি না, জুম করি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অর্থাৎ এই যে এইটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, i3 এর মধ্যে দিয়ে 2.35। ঠিক আছে, দেন আমি যদি i2 এর মধ্যে দিয়ে বের করতে যাই সব কিছু সেম থাকবে। দেখো এটা 30 হবে, 1 ইন্টু 7.25 হবে, অর্থাৎ সামনে যতগুলো শ্রেণীতে থাকবে সবাইকে ওই কারেন্ট দিয়ে গুণ করবা ইন্টু, এখন i2 এর বের করতে যাচ্ছি তাহলে i2 ইন্টু 2, এখান থেকে আমরা i2 এর ভ্যালুটা পেয়ে যাব। এইভাবে আমরা কারটাও বের করতে পারি, i4 এরটাও বের করতে পারি। সো যদি একাধিক থাকে, দুইয়ের অধিক যদি রোধ এইভাবে তোমার সমান্তরালে থাকে তাহলে তাদের মধ্যে দিয়ে যে কারেন্টটা এইটা যদি বের করতে চাই আমরা, তাহলে ওইটা কিভাবে বের করব, ওইটা এই যে এই রকম টেকনিকে ব্যবহার করব। এই লটাকে বলে হলো, এটা এইচএসসিতে গেলে পড়বা কারশফস ল, আপাতত ল জানার দরকার নাই, জাস্ট তুমি নিয়মটা জেনে নাও। ঠিক আছে, নিয়মটা হলো কি, যতগুলা সামনে শ্রেণীতে থাকবে তাদের সাথে আই গুণ করবা, আর হলো ওর সাথে ওর যেই রোডটা ধরবা, মনে করো এটা i2 ধরলাম, তাহলে i2 ইন্টু 2 হবে। এই পুরাটার যোগফলের মান কার সমান হবে, বর্তনীর আমার যে ভোল্টেজ আছে ওটার সমান হবে। ঠিক আছে, সো এইটা আজকে লাস্ট ম্যাথ ছিল আমাদের। সো আরেকটা একজন একটু বলছিল, ওরা তো নাই বাট আমি ওটা করাই। ঠিক আছে, এই যে প্রথম ম্যাথটা বলছিল যে যদি আমাদের এই ম্যাথটা আবার দেখি। ঠিক আছে, এটা আমরা প্লাস প্লাস ধরে করছিলাম, এখন প্লাস আর মাইনাস ধরে করব। এটাই লাস্ট। ঠিক আছে, আছে কয়জন, রেকর্ডিংগুলা দেখলে আই গেস পাবে।
ওকে হোয়াট এভার, চলো। আচ্ছা, আবার কোয়েশ্চেনটা পড়ি, দেখো একটা ছিল +8, এখন এই যে যেটা +6 আছে এটা এখন আর প্লাস না, আমরা এখন এটাকে ধরবো এটা একটা মাইনাস, ঠিক আছে। এই দুইটা চার্জ পরস্পর হতে 5 মিটার দূরে আছে, তাদের মধ্যবর্তী কোন স্থানে কোনো চার্জ রাখলে সেটা কোনো তড়িৎ বল অনুভব করবে না। ওকে, সো আমাদের ধরো একটা আছে +8, আরেকটা এখন আছে -6, এরা কত দূরে আছে পরস্পর থেকে? 5 মিটার দূরে আছে। এদের মধ্যবর্তী কোনো স্থানে যদি আমরা কোনো চার্জকে রাখি সেটা যাতে কোনো বল অনুভব না করে। এখন দেখো এখানে যদি তুমি একটা প্লাস চার্জকে রাখো, ধরো 1 কুলম রাখলাম, তাহলে এইটা প্লাস এইটাও প্লাস, সমমুখী চার্জ পরস্পরকে কি করে আমরা জানি, কি করে? বিকর্ষণ করে, ঠিক নাকি? তাহলে এ কিন্তু ওকে ধাক্কা দিবে এই দিকে। আবার এইটা প্লাস এইটা মাইনাস, আমরা জানি বিপরীতমুখী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। সো এ কিন্তু এই যে প্লাস, দেখো এ এই যে প্রথম আমাদের যে 8 আছে, সে এই +1 কুলম চার্জটাকে বিকর্ষণ করবে, আর এ এই 1 আর আমাদের -6 যে আছে সেই +1 কুলম চার্জটাকে আকর্ষণ করবে। সো এই যে মাঝখানের যে জায়গাটা আছে, মাঝখানের কোনো জায়গাতেই আসলে তড়িৎ বল শূন্য হওয়া পসিবল না, ঠিক আছে। তড়িৎ বল 0 হওয়া কি পসিবল না, কারণ একজন আকর্ষণ করতেছে আরেকজন বিকর্ষণ করতেছে। একটা চার্জ রাখলেই সেটা একদিকে বল অনুভব করবেই করবে, ঠিক আছে। তাহলে কোথায় আমাদের তোমার মনে করো তড়িৎ বল শূন্য হওয়া পসিবল? বাট এরা যদি দুইজন যদি প্লাস থাকতো, একজন এই দিকে বিকর্ষণ করতো আরেকজন কিন্তু এই দিকে বিকর্ষণ করতো, সেই ক্ষেত্রে মাঝখানে কোনো পয়েন্টে তড়িৎ বল শূন্য হওয়া পসিবল ছিল, যেটা আমরা একটু আগে করছিলাম। বাট এখন যেহেতু একজন প্লাস আর একজন মাইনাস হয়ে গেছে, তাহলে মাঝখানের কোনো বিন্দুতে আমাদের তড়িৎ বল শূন্য পাওয়া পসিবল না। বাট শূন্য পাওয়া পসিবল যদি আমরা এই দিকে কল্পনা করি অথবা এই দিকে কল্পনা করি। যেই কথাটা বললাম আমি এখনই বোঝাচ্ছি। ধরো আমাদের বল আছে এখন কোন দিকে, এটা মাইনাস, ওকে। ধরো আমাদের একটা চার্জকে আমরা রাখবো কোথায়, আইদার এই দিকে, অর্থাৎ এদের মাঝখানের কোনো বিন্দু না, মাঝখানের বাইরের কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে এ, অথবা এই পাশে আরেকটা বিন্দু বি। এখন দেখো এখানে যদি একটা চার্জকে রাখি, এ +1 কুলম চার্জকেই যদি রাখি, তাহলে এই যে +8 আছে সে কি করবে, ওকে ওকে বিকর্ষণ করার ট্রাই করবে। আর আমাদের যে -6 আছে ও কি করার ট্রাই করবে, আকর্ষণ করার ট্রাই করবে। এখন দেখো এই যে একজন আকর্ষণ করতেছে একজন বিকর্ষণ করতেছে, ঠিক আছে, বাট দিকগুলা +8 হলে এইদিকে বিকর্ষণ করতেছে, আর -8 হলে এইদিকে কি করতেছে, আকর্ষণ করতেছে, ঠিক নাকি? সো এখন হলো আমাদের কি হওয়া পসিবল, তড়িৎ বলটা এই যে একটা একটা যদি এইদিকে হয় আরেকটা যদি এইদিকে হয়, এরা কাটাকাটি করে কি হওয়া পসিবল, ঋণাত্মক হওয়া পসিবল। সেম কাজ এইখানে, এখানে যদি একটা প্লাস কুলমকে রাখি, এ এইদিকে আকর্ষণ করবে, আর আমাদের 8 কুলম যে আছে সে এইদিকে কি করার ট্রাই করবে, বিকর্ষণ করার ট্রাই করবে। এখন তড়িৎ বলগুলার দিক কিন্তু পুরা কি দিকে, বিপরীত দিকে। সো এখন আমাদের কিন্তু 0 পাওয়া পসিবল। তবে একটা জিনিস মাথায় রাখবা, দুই দিকে পসিবল হবে না, শুধুমাত্র একদিকেই 0 পাওয়া পসিবল হবে। সেই দিকটা হবে যেই চার্জের মান বড়, ঠিক আছে, প্লাস মাইনাস বাদ দিয়া, যেই চার্জের মান বড়, কোন চার্জের মান বড়, 8 কুলম্বের মান বড় না, এর থেকে দূরে হবে। যার চার্জের মান ছোট তার দিকে হবে। তার মানে আমাদের মাইনাস যদি পাই আমরা আমরা সেই মানে 0 যদি পাই তড়িৎ বল, সেটা কোথায় হবে, এই যে -6 থেকে বাইরের দিকে কোনো একটা বিন্দুতে, ওই বিন্দুটাকে ধরলাম এ বিন্দুতে আমাদের কি একটা চার্জকে, যে কোনো চার্জকে যদি রাখি, তার উপর নিট বল কত হওয়া পসিবল, 0 হওয়া পসিবল, ঠিক আছে। এ ওকে আকর্ষণ করবে আর 8 কুলম ওকে কি করবে, বিকর্ষণ করবে। এই আকর্ষণ আর বিকর্ষণের মান কি হবে, সমান হবে। সো আমরা এবার ধরবো কি, আমরা ধরবো, আচ্ছা কোনো কোয়েশ্চেন আছে নাকি এই পর্যন্ত একটু দেখি। ভাই ওই যে 5-5-এরটা ভাই, আরেকটা না আছে ওই যে 5-5-5, ওটা তো এক্সপ্লেন করছিলাম, ওটা একটুখানি ভিডিওটা দেখা নিও সাইফুর। হ্যাঁ, ওটা আমার কথাটা আর কি মিউট করা ছিল, বাট ওটা আমি এক্সপ্লেন করছিলাম, মানে ভিডিওতে দেখলে পাবা, বুঝছো? ভিডিওতে আমি কথা যে বলছি ওইটার মধ্যে পাবা, আমি এখানে মিউট ছিলাম, ঠিক আছে, বাট ভিডিওতে পাবা। একটুখানি কষ্ট করে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। এটা একটু আমি করি এখন আপাতত, ঠিক আছে।
আচ্ছা, সো যেটা বলতেছিলাম এইটাতে দেখো এই পর্যন্ত তাহলে ওকে। সো আমরা এখন ধরে নিচ্ছি, ঠিক আছে, আমরা এখন আমাদের ধরে নেব যে আমাদের এই যে এ একটা বিন্দু, এই যেই বিন্দুটা আমাদের কত -6 চার্জের থেকে এক্স দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে এমন একটা বিন্দুতে আমাদের তড়িৎ বল কি হবে, 0 হবে, ঠিক আছে। সো -6 কুলমের জন্য আমাদের প্রাবল্যের মান কত হবে, সি। আমরা যেহেতু দিক দিয়ে দিছি, দেখো 6 কুলম্বের জন্য দিক কোন দিকে হবে, এই দিকে। আমরা যখন দিক হিসাব করে ফেলবো তখন আর মাইনাস মান বসানোর দরকার নাই, আমরা -6টাকেই 6 বসাবো, ঠিক আছে। 6 আর এটার দূরত্ব কত, এই যে দেখো এই বিন্দু থেকে আমাদের এই চার্জটার দূরত্বকে আমরা ধরছি এক্স, তাহলে এক্স স্কোয়ার। আর E2 এর হিসাব যখন করবো, অর্থাৎ 8 কুলম চার্জের জন্য প্রাবল্য কত এই বিন্দুতে, দেখো 8 কুলম থেকে এটা কত দূরে, এটা হলো 5, এতটুকু তো হলো পুরা 5, তারপরে এতটুকুকে ধরছি আমরা এক্স, তাহলে 5 প্লাস এক্স, তাহলে এর জন্য হবে 8 ডিভাইডেড বাই কি 5 যোগ এক্স এর উপরে স্কোয়ার। দেখো 6 এর জন্য দিকটা এইদিকে আর 8 এর জন্য দিকটা হবে কি, সরি ভুল করছি, 6 এর জন্য দিকটা হবে কোন দিকে, 6 এ হলো আকর্ষণ করবে অর্থাৎ এই দিকে, ঠিক আছে। আর এই 8টা করবে কি, 8টা করবে বিকর্ষণ, তাহলে এই দিকে। এই দুইটা মান যদি 0 হইতে হয় তাহলে এই দুইটা প্রাবল্যের মান কি হইতে হবে, সমান হইতে হবে, ঠিক আছে। সো দেখো আগের বার যেটা 5 - x ছিল, এখানে এখন এই সূত্রটার জন্য এটা কি হয়ে গেছে, মাইনাস থাকার কারণে একজন, এটা কি হয়ে গেছে 5 + x হয়ে গেছে, ঠিক আছে। তাহলে c × 6/x² ইকুয়াল টু কি c × 8/5 + x²। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে c c কাটা চলে যায়, তাকে কি আমরা যদি কমন নেই 5 + x/x ইকুয়াল টু আমাদের হবে 8/6, তার মানে 4/3। না না যা, তাহলে আমাদের আসে কত, এক্স এর মানটা আমি যদি এখানে তারপরে লিখি, আমরা সবসময় প্লাস মানটাই নেব, ঠিক আছে। তাহলে এই পাশে রুট করতে হবে, তাহলে 5 + x/x সমান সমান আমাদের কি √4/3, তাইলে √4/3 কত আসে, 4/3 আসে আমাদের 1.15। তাহলে আমাদের x এর মানটা আসতেছে কত, দেখো x এর মান আসবে 5কে যদি আমরা কি করি, 5কে যদি আমরা 0.15, এটা জাস্ট নর্মাল হিসাব, ঠিক আছে, 15 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসতেছে কত, 5 ডিভাইডেড বাই 0.15, 33। x এর মান আসে 33.33 মিটার, ঠিক আছে। সো ঠিক আছে, হ্যাঁ আমি কি মানটান ঠিকঠাক বসাইছি, একবার একটু চেক দিয়ে নেই, দাঁড়াও। 5 তারপর প্লাস ছিল, এই পাশে গেলে মাইনাস, হ্যাঁ। সো এক্স এর মানটা পাইলাম 33.33 মিটার, তার মানে হবে কি, এই যে এক্স এর মানটা পাইছি 33.33 মিটার। তাহলে -6 থেকে বাইরের দিকে, নট ভিতরের দিকে, বাইরের দিকে 33.33 মিটার দূরে আমাদের কি হবে, আমাদের এ বিন্দুতে তড়িৎ বলের মান কি হবে, 0 হবে, যদি একটা প্লাস থাকে আর একটা যদি কি থাকে, মাইনাস থাকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে ম্যাথগুলো এইভাবে করতে হবে, এটা একটুখানি মাথায় রাখবা, ঠিক আছে, ওকে। সো এই ছিল সমাচার আমাদের মোট ম্যাথগুলা। আচ্ছা কোয়েশ্চেন এখন দেখি, 6-এর মান প্লাস কেন, আচ্ছা 6-এর মান প্লাস কেন যেটা বলতেছিলাম, দেখো তোমার এই যে এইসব ম্যাথে আসলে মাইনাস আর প্লাসটা, দেখো এই যে প্রাবল্য একটা কি রাশি, ভেক্টর রাশি না। প্রাবল্যের ক্ষেত্রে এই যে চার্জের মাইনাস আর প্লাসের জন্য আসলে ওর দিকটা পরিবর্তন হয়। যদি প্লাস চার্জ থাকে, প্লাস চার্জের জন্য যদি দিক হয় এই দিকে, মাইনাস চার্জের জন্য দিকটা হবে কোন দিকে, বিপরীত দিকে।
সো যখন আমরা দিক অলরেডি উল্লেখ করে ফেলছি, আমরা দিকটা হিসাব মাথায় রেখে করতেছি, দেখো আমি কিন্তু দিকগুলা কোন দিকে এটা আমি হিসাব মাথায় রেখে করতেছি, সো তখন আমাদের আর কি মাইনাস সাইন বসানোর কোনো দরকার নেই, বুঝতে পারছো? সো যখন তুমি দিক হিসাব করে রাখবা, দিক হিসাব করে এই যে দেখো একটা দিককে ধরলাম এই দিকে, আরেকটা দিককে এই দিকে, সো এরা যেহেতু বিপরীত দিকে, তাহলে আমাদের নিট বল কি, নিট বলটা হবে এই দুইজনের কি ফল, এই দুইজনের বিয়োগ ফলের সমান, নাকি? একজন যদি এই দিকে টানে আরেকজন যদি এই দিকে টানে, তাহলে আমাদের টোটাল কত টানতেছে ওইটা আমরা কিভাবে বের করি, দুইটার বিয়োগ করে বের করি না? এই যে এই বিয়োগ ফলের মানটাই আমি বলতেছি কি, যে কোনো বল অনুভব করবে না, মানে কি এই বিয়োগ ফলের মানটা জিরো। সো বিয়োগ ফলের মান যদি জিরো হয়, তার মানে কি E1 আর E2 কি সমান, এই যে কন্ডিশনটা ধরে নিছি সমান, তারপরে তো করতেছি, ঠিক নাকি? সো আমি যেহেতু দিক হিসাব করে অলরেডি এই যে এখানে সমান বলে ফেলছি, সো আমার আর চিহ্নটা নিয়ে কি মাথা ব্যথা নাই। বাট তুমি যদি এমনি লিখতা E1 প্লাস E2 ইকুয়াল টু 0, সো সেই ক্ষেত্রে তখন তুমি এখানে মাইনাস দিতে পারতা, ঠিক আছে? সো জাস্ট খালি মনে রাখবা যে তুমি যখন চিহ্নের হিসাব ঠিকঠাক করে ফেলছো, তখন আর এখানে তোমার মনে করো যে মাইনাস দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা একটু ঠান্ডা মাথায় জাস্ট ভাববো, এই টাইপের ম্যাথ আসবে না তোমাদের, এটা একটু বড়দের ম্যাথ, বুঝতে পারছো? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে সাইফুর? আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে করো, নাইলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিই। সাইফুর, লাস্টের ম্যাথটা, আচ্ছা লাস্টের ম্যাথটা, একদম লাস্টেরটা, হ্যাঁ বলো, তারপর ওইটাই কি সমস্যা? লাস্টের ম্যাথটা কি করব বলো? লাস্টের ম্যাথটা একটু আবার দেখায় না। আচ্ছা লাস্টের ম্যাথটা, এই যে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হলো কি, দেখো যদি আমাদের, আমি যেটা বললাম যে যদি আমাদের, আরে আঁকে না কেন কি ভাই, এটা কি চার্জ শেষ? না চার্জ তো আছে, তাহলে লেখে না কেন ওমা? আচ্ছা এটা দেখাচ্ছে এটা ইয়াতে আছে, বাট এটা হ্যাং করে গেছে। আচ্ছা যেটা বলতেছিলাম, দেখো আমাদের যখন দুইটা রোধ সমান্তরালে থাকে, ঠিক আছে, R1 আর R2, এইখান দিয়ে যদি আই কারেন্ট আসে, এই আই কারেন্টটা এদের মধ্যে ভাগ হয়ে যায় I1 আর I2-তে, ঠিক আছে? এই I1 আর I2 এর মান আমরা ইজিলি, একটা সূত্র আছে কারেন্ট ডিভাইডার রুল, ওইটা দিয়ে আমরা বের করতে পারি যে I1 সমান সমান হবে R2/R1 প্লাস R2 ইন্টু I, আর I2 সমান সমান হবে R1/R1 প্লাস R2 I, ঠিক আছে? এমন হয়। কিন্তু যখনই আমাদের দুইয়ের অধিক রোধ চলে আসে এখানে, এই যে এইখানে যেমন দেখো তিনটা রোধ আছে সমান্তরাল, তাদের ক্ষেত্রে আমি আর এই সূত্রটা ইউজ করতে পারি না। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব তাহলে? সেই ক্ষেত্রে এই যে যেই কথাটা বললাম তোমাদের বইয়ে নাই আর কি, কারশফের নীতি আমরা ইউজ করি, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে করবাটা কি, ফার্স্টে তুমি আইটা বের করে ফেলবা পুরো বর্তনীর, সেটা কিভাবে বের করবা, পুরো বর্তনীর তুল্য রোধটা বের করবা, দেন ভোল্টেজটাকে তুল্য রোধ দিয়ে কি করবা, ভাগ করবা, এই যে যেই কাজটা আমি এখানে করে আইটা মানটা বের করছি, ঠিক আছে? সো আয়ের মানটা বের করার পরে এখন আমাদের কাজ হবে কি, আমরা চাই কি যে এই যে রোধগুলো আছে 3, 2, এদের মাঝখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওইটা বের করা। এই দেখো কারেন্টটা যে আই আছে এখানে, এই কারেন্টটা এখানে ভাগ হয়ে যাবে 3 ভাগে, এটা মনে করো I2, I3 আর কি I4। এই I2, I3, I4 এর মানটা কিভাবে বের করব, এটা জাস্ট বললাম যে এইভাবে করবা। 30 এখন কেমনে পাইছে এটা জানার দরকার নেই, এটা হলো কারশফের নীতি, এইচএসসিতে পড়বা। সো 30 অর্থাৎ আমাদের যে এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারি ইকুয়াল টু হবে কি, আমাদের সামনে যতগুলা রোধ থাকবে, এই যে তুমি এই পয়েন্ট পর্যন্ত পৌঁছার আগে যতগুলা রোধ থাকবে, 1 ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত, I, তাহলে 1 ইন্টু I এর মান আমরা বের করছিলাম কত, 7.25, দেন তারপরে কে আছে 2 এর মধ্যে দিয়েও কারেন্ট কত যাচ্ছে I, তাহলে 2 ইন্টু এত প্লাস আমাদের কত হবে I3 ইন্টু কত 3, ঠিক আছে? এই যে আমরা এর ভিতর দিয়ে কারেন্টটাকে I3 ধরছি, তাহলে I3 ইন্টু 3। এইখানে যদি আরেকটা রোধ থাকতো, মনে করো আরও যদি 2 রোধ থাকতো, তাহলে আমরা আবার কি লিখতাম, প্লাস 2 ইন্টু এই যে 7.65 লিখতাম, কারণ এর মধ্যে দিয়ে এই যে এরা মিলিত হয়ে আবার কি তৈরি করে, I তৈরি করে,
সো ওটা যেহেতু নাই আমরা আর লিখি নেই। এখান থেকে তারপরে আমরা কিসের মানটা বের করতে পারবো? i3 এর মানটা বের করে ফেলতে পারবো, ঠিক নাকি? কারণ একটা অজানা রাশি আছে। সিমিলারলি যদি আমরা i2 এর মান বের করতে চাই, জাস্ট কি সব কিছু সেম থাকবে, জাস্ট আমাদের i2 ইন্টু কত লিখবো? 2 লিখবো। যেখানে i3 ইন্টু 3 লিখছিলাম, অর্থাৎ রোধ ছিল 3 আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, এটাকে ধরে নিয়েছিলাম i3। এখন রোধ হলো 2, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে i2। সো এখান থেকে আবার i2 এর মানটা পেয়ে যাবো। দেন i4 ইন্টু 4 লিখলে কি i4 এর মানটা পেয়ে যেতাম, ঠিক আছে? সো এইভাবে মেনলি করব, ঠিক আছে? দেখো বুঝতে পারছো নাকি এখন? এটা আসার কথা না আর কি, বাট আমি দেখাই দিলাম আর কি, যদি 3টা থাকে তাহলে কীরকমভাবে করব, ঠিক আছে? সো ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে সাইফুর? আর কে আছে সাইফুরের লগে? আর কেটাই আছে? মিরাজুন নবী। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। অ্যান্ড আমাদের কিন্তু ফিজিক্স সবগুলা চ্যাপ্টারে মোটামুটি শেষ। যেই 2টা চ্যাপ্টার বাকি আছে, সেই 2টা চ্যাপ্টার আসলে তোমাদের ম্যাথ টাইপের কিছু নাই, একটু রিডিং পড়ে যায়, ওগুলো ইম্পর্টেন্ট না আসলে। ওই চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার তো, সরি চতুর্থ না, চতুর্দশ চ্যাপ্টার, মানে 14 চ্যাপ্টার তো কিছুই নাই, ওইখান থেকে কিছু আসার সম্ভাবনাও নাই, ঠিক আছে? 13 চ্যাপ্টারটাও আসলে তোমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। সো এই চ্যাপ্টারগুলো বাকি যেগুলো করাইলাম, আমি দেখো প্রতিটা ক্লাসে কিছু টাইপ ভিত্তিক করাইছি। সবাই একটু এই টাইপগুলো একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করার ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা সাইফুর, হ্যাঁ বলো। আর আমাদের যেহেতু ফিজিক্স শেষ, খুব শীঘ্রই আমাদের ফিজিক্সের এক্সাম 14 কম ইম্পর্টেন্ট। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান না, ওটা তেমন কিছু আসলে নাই। তোমার ফিজিক্স থেকে যদি আসে ম্যাথ রিলেটেডই আসবে, কারণ বাকিগুলাতে তো আসলে তোমার মনে করো যে কি কেমিস্ট্রি বলো বা বাংলা বলো বা ইংলিশ বলো, এগুলাতে তো আসলে মুখস্থবিদ্যা বা নন ম্যাথ রিলেটেড জিনিসপাতি দিতাছে। বাট 14 তাহলে ফিজিক্সে কি করবে? ফিজিক্সে ওরা তোমাকে যাচাই করবেই ম্যাথ দিয়া, ঠিক আছে? সো ফিজিক্সে আসলে ওই চ্যাপ্টারগুলোর থেকে আসার সম্ভাবনা নাই বলতে গেলেই চলে। যদি 5টা কোয়েশ্চেন থাকে, 5টা কোয়েশ্চেনে ওরা চাবে যে কি ম্যাথ দিতে। আচ্ছা ভাই, চ্যাপ্টার 1 কি ইম্পর্টেন্ট? চ্যাপ্টার 1ও আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না। চ্যাপ্টার 1-এর থেকে যদি দেয় তোমাকে, আমি দেখাইছিলাম মনে হয় তোমাদের, ভার্নিয়ার ধ্রুবক এগুলা নির্ণয় করতে দিতে পারে। আর হলো যে মাত্রা, বিভিন্ন রাশির মাত্রা যে আছে, এই মাত্রা রিলেটেড জিনিসপাতিগুলো হয়তো বের করতে দিতে পারে। একটা দুইটা দিতে পারে, একটা দিবে, যদি দেয় একটার বেশি দিবে না। সেটা হলো মাত্রা নির্ণয় করো বা হলো কি ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, ওটাও তেমন একটা ইম্পর্টেন্ট না। এই 2টা টপিক আর কি পড়তে পারো, ভার্নিয়ার ধ্রুবক কেমনে নির্ণয় করে আর মাত্রাগুলা, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারের থেকে তোমার এই চ্যাপ্টারটা যেটা পড়াইলাম 11 চ্যাপ্টার, এইটা থেকে একটা আসবে, এটা শিওর থাকো। একটা তুল্য রোধ নির্ণয় বা একটা মনে করো তড়িৎ প্রবাহ নির্ণয় বা বিভব নির্ণয়, এই রিলেটেড একটা কিছু দিবেই দিবে। সো এইটাকে একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়ো, ঠিক আছে? 10মটার চেয়ে 11 চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। 11 চ্যাপ্টার ইম্পর্টেন্ট, বলের চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেন তোমার মনে করো গতির চ্যাপ্টার যে আছে ইম্পর্টেন্ট। সো নর্মালি হয়তো 5টা কি 6টা কোয়েশ্চেন হয়। সো তুমি বুঝতেই পারতাছো যে কোন চ্যাপ্টারগুলো একটু ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারগুলোর থেকে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো ঠিক আছে, আমরা দেখো এক্সাম শুরু করে দেব, তখন কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে কোন কোন চ্যাপ্টার থেকে কীরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আর তোমাদের এনডিসির এখনও তোমার প্রসপেক্টাস দেয় নাই, দিলে তো আরও বুঝতে পারবা যে ওরা এবার কীভাবে আবার পরীক্ষা নেবে। ওরা তো প্রতিবার পরীক্ষার ইয়াটা চেঞ্জ করে। সো ঠিক আছে, সবাই বাসায় একটু ভালো করে পড়ো, আশা করি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আমি।